যে আমরা বাস্তবে কিভাবে শিখবো। আমাদের অনেক স্যার আছে যারা সুন্দরভাবে শেখায়, পড়ায়, কিন্তু অনেক কিছু হাইড করে। ক্লাসের একটা অন্যতম বৈশিষ্ট্য হবে যে কোনো কিছু হাইডিং থাকবে না। এবং যেমন ভাবে কেসটা আমি নিয়েছি, ঠিক সেইভাবেই আপনাদেরকে বলবো এবং সেইভাবেই অ্যাপ্রোচ নেব। সব থেকে প্রথম হচ্ছে আমাদের কোন জায়গায় ব্যর্থতা, এটা আগে আমাদের দেখতে হবে যে আমরা কেস কেন সলভ করতে পারি না, এর প্রধান অন্তরায় কোনটা। আমরা অনেকে খুব ভালো মতো অর্গানিক জানি, আমরা অনেকে খুব ভালো মতো মেট্রিয়ামেডিকাও জানি, আমরা খুব ভালো মতো আমরা আহ রেপার্টরিও ইউজ করতে পারি, কিন্তু তারপরেও অনেকবার আমাদের ব্যর্থতার মুখ দেখতে হয়। বিশেষ করে মানসিক কেসগুলো, যে সমস্ত মেন্টাল ইলনেস নিয়ে রোগীরা আমাদের চেম্বারে আসে, আমাদের দেখেই মাত্র হাত পা ফুলে যায়। আরে একে কি ওষুধ দেবো, আমাদের প্রথম চিন্তা মাথার মধ্যে আসে কি ওষুধ দেবো। এবং আমরা ওষুধের জঞ্জালের মধ্যে এমন ভাবে আবদ্ধ হই, কেসটাকে দেখার মতো সামর্থ্য থাকে না। এটাই প্র্যাকটিক্যালি হয়ে থাকে। এবং এই সমস্যাটা যে আমি আমার মধ্যে ছিল না তা নয়, একটা সময় আমিও খুব ভালো মতো সাফার করেছি। এবং সাফার করতে করতে হোঁচট খাইতে খাইতে যেটুকু শিখেছি আমি, সেটুকু আজকে আপনাদের সামনে উপস্থাপনা করবে। আমি পুরো কেসটাকে স্লাইড আকারে লিখতে গিয়েছিলাম এমএস ওয়ার্ডে, কিন্তু এত লম্বা কেস প্রক্রিয়া আমার চলে এবং এত বেশি কনভারসেশন সেখানে হয়, হুম, সেই কারণের জন্য আমি পুরো কেসটাকে লিখতে পারিনি। তবে যতটুকু লিখেছি, কলমে লিখেছি, আমি আপনাদের দেখাবো এবং বাকিটুকু আমি নিজে বর্ণনা দেব। এবং কেসটা খুব বেশি পুরাতন না হওয়ার কারণে সবকিছুই মনে আছে। এবং আমি একটা প্রসেসও অবলম্বন করি। যখন আমি কেস টেকিং করি তখন আমি রুব্রিক্স আকারে সেগুলোকে লিখে রাখি এবং সেগুলোতে ইন্টেন্সিটিটাকে শো করার চেষ্টা করি, যেন পরবর্তী সময়ে আমার ওই একটা লাইন দেখলেই পুরো ডায়লগটা রুগীর মনে পড়ে। এবং এইভাবেই পড়াশোনা করতে আমি ছোটবেলা থেকেই অভ্যস্ত। যে ১ ঘন্টা ক্লাসের লেকচার স্যারেরা দিত ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে, ম্যাথমেটিক্সে, তারপরে হিস্ট্রিতে, আমি সেটাকে কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে নোট তৈরি করতাম। এবং সেই ওয়ার্ডস গুলো দেখলেই পুরো ব্যাপারটা যেন আমার মনের মধ্যে চলে আসে। এরকম একটা টেকনিক আমি সবসময় ছোটবেলা থেকে অভ্যস্ত। সেই কারণে সেই টেকনিকটা বর্তমানে আমার কেস টেকিং এ খুব হেল্প করে। যাই হোক, এখন সমস্যাটা কোন জায়গায়, যে আজকে আমি সমস্যাও বলবো এবং কেসটাকেও আলোচনা করব। সমস্যা হচ্ছে যখনই একটা রোগী আমাদের ক্লিনিকে আসা পরে আমাদের ধ্যান পুরোপুরি ভাবে মেডিকার মধ্যে চলে যায় এবং এর ফলে কি হয়, আমাদের মাইন্ডটা প্রিজুডাইজড হয়ে যায়। আমি যদি আগে থাকতে ভেবে নিই এটা একোনাইটের কেস, আমি যদি আগে থাকতে ভেবে নিই এটা বেলেডোনার কেস, তাহলে কিন্তু আপনি কেস টেকিংটা যথাযথ মতো করতে পারবেন না। এবং ওই যে একোনাইট আপনার মনের মধ্যে বসে গেল, ওই যে লাইকোপোডিয়ামের একটা কি বই কাল 4টের কথা বলেছে, ব্যাস পুরো কেস টেকিং তখন লাইকোপোডিয়ামের হওয়া শুরু হলো। এটা আমরা কেস টেকিং করি না, এটা আমরা কেস বানাই। তাহলে কেস টেকিং করার পদ্ধতি কি? কেস টেকিং করার পদ্ধতি হচ্ছে আপনাকে একদম শান্তশিষ্ট মনে বসতে হবে, আনপ্রিজুডাইজড অবজারভারের মতো, যেটা অর্গাননের মূল কথা, যে আপনার মনের মধ্যে কোনো ধরনের সংস্কার থাকবে না, কোনো মেডিসিনের চিন্তা ফার্স্টে তো আসাই উচিত না। আগে শুনুন কমপ্লেন কি পেশেন্টের, আগে আন্ডারস্ট্যান্ডিং করুন তার কি সমস্যা, কিভাবে হইলো, কেন হইলো, কোথায় থেকে হইলো, কি দশার মধ্যে আছে। সে যে কষ্টের কথা, যে সে যে সাফারিং এর কথা, সে যে তার দুঃখের কথা আপনাকে জানাচ্ছে, সেটা কেমন ভাবে প্রকাশ করছে, ইন্টেন্সিটি দেখুন, ক্লিয়ারিটি দেখুন। প্রয়োজন না হলে পেশেন্টকে টুকবেন না, সে যতটুকু একদমই বলতে চায় তাকে শুধু উৎসাহ দেন। হুম, হুম, এইভাবে খালি শুনতে থাকেন। আচ্ছা, মানে এমন একটা উৎসাহ মনোভাব তাদেরকে দেখান যেন তারা কথা বলতে উৎসাহী হয়। আপনি যদি প্রশ্ন করেন তো এত প্রশ্ন আপনি করবেন, প্রশ্ন জালে আবদ্ধ হয়ে যাবে এবং পুরো ব্যাপারটা একটা খিচুড়ির মতো হয়ে যাবে। তো জাস্ট লাইক শোনেন, কান দিয়ে শুধু শোনেন। আমি একটা কেস পরবর্তীকালে যে কেস টেকিং কিভাবে করতে হয় সেটা আমি একটা আপনাদের অডিও পাঠাবো, কারণ ভিডিও করলে তো অনেক লম্বা হয়ে যায়। আমি কিভাবে কেসটা টেকিং করি। এবার আমি এত কথা কেন বলছি, আল্লাহর রহমতে আমার প্রায় 70% কেস থেকে 60% কেস আমার সলভড কেস।
এবং এতটুকু আল্লাহর কৃপা আছে আমার উপরে যে যে কোনো কেসে আমি যদি বলি যে এটা ঠিক হবে, তো সেটা ঠিক হবেই। এবং আমি পেশেন্টের ধইরা, ধইরা বলে দিই যে আপনার এই সিম্পটমস কয়টা রিলিফ হবে এই ২ সপ্তাহের মধ্যে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্য হয়। তো এটা কিন্তু কোনো আ হাই কোনো রকেট সায়েন্স নয়। এটা আপনারাও ইজি ভাবে করতে পারবেন। আপনি যখন আর্সেনিকের কেস দেখবেন, আপনি যখন বেলেডোনার কেস দেখবেন, তখন সিম্পটমস এর ক্লিয়ারিটি থাকবে। যখন আপনার সমস্ত কিছু খুব স্পষ্টভাবে স্পন্টেনিয়াসলি ভাবে পেশেন্ট বলছে, ক্লিয়ারিটি থাকছে, ইনটেনসিটি থাকছে এবং স্পন্টেনিয়াস মানে পেশেন্টের মুখ থেকে আসছে। আপনি প্রশ্ন করে তার কাছ থেকে লিডিং প্রশ্ন করে কোনো কিছু জানছেন না। মানে কয়েকজন আছে আমার কেস টেকিং এর প্রসেস দেখেছি। আমি সাধারণ গল্প করতে, করতে কেস টেকিং করা শুরু করি এবং সাধারণ গল্প দিয়ে শেষ হয়ে যায়। এর মধ্যেই সিম্পটমস সব আইসে যায়। তো যাই হোক, আমি তাহলে কেসটা শুরু করি। কেসটা হচ্ছে থ্যানাটোফোবিয়া। থ্যানাটোফোবিয়া কি? আমাদের একটা অ্যালোপ্যাথিক টার্মস এর সঙ্গে পরিচিত হতে হবে। আমি কিছু স্ক্রিন শো করছি। আপনারা না দেখতে পেলে আমাকে বলবেন, কোন জায়গায় কাট হয়ে গেলে আপনারা মাইক্রোফোনটা আমাকে এলার্ট করবেন এবং একটা খাতা কলম নিয়ে বসবেন। কেসটা 7 মার্চ 2023 তে নেওয়া হয়েছে। 6 মার্চ হবে, সরি। এবং কেস হচ্ছে থ্যানাটোফোবিয়া। থ্যানাটোফোবিয়া মানে কি? ফিয়ার অফ ডেথ। এটা অ্যালোপ্যাথিক টার্ম। What is thanatophobia? Thanatophobia is an extreme fear of death or of the dying process. Thanatophobia হচ্ছে একটা অস্বাভাবিক একটা ভয়, একটা অন্তিম লেভেলের ভয়। কিসের সম্পর্কে? মৃত্যু সম্পর্কে। মৃত্যু ভয়, তীব্র মৃত্যু ভয়, অথবা যে মারা যাওয়ার যে একটা প্রসেস থাকে, মানে যখন মানুষ মৃত প্রায় হয়ে যায়, যখন জানটা বেরিয়ে যায়, সেই সময়কার যে সমস্ত প্রসেস গুলো চলে, সেইগুলোর প্রতি একটা অতিরিক্ত পরিমাণে আতঙ্ক মনের মধ্যে আইসে যায়। You might be scared of your own death or the death of loved one. আমার কিভাবে বা যাকে আপনি ভালোবাসেন, আপনার কোনো ফ্যামিলি মেম্বার, তাদের মৃত্যু সম্পর্কে আপনি কন্টিনিউয়াসলি সেই একটা যে চিন্তা, একটা যে ঘাবড়াহাট, একটা যে উদ্বিগ্ন অবস্থা, সেই কন্ডিশন থেকে বের হতে পারাটা অতিরিক্ত পরিমাণে কষ্ট হয়ে যাবে। সবসময় সেই সংক্রান্ত একটা ভয় থাকবে এবং অ্যালোপ্যাথিকরা এটাকে সাইকোথেরাপি দ্বারা ঠিক করার চেষ্টা করে। কিন্তু বেশিরভাগ কেন? প্রায় সব কেস ফেল হয়। এই কথাটা কেন বললাম এক্সপ্লেন করছি পরবর্তী সময়। আচ্ছা, থেনাটোফোবিয়া যদি থাকে তাহলে থেনাটোফোবিয়ার সিম্পটমস কি আসতে পারে? আমরা কিভাবে ডায়াগনোসিস করব যে এটা থেনাটোফোবিয়া? তো যাদের মধ্যে থেনাটোফোবিয়া থাকবে, they have excessive OD of fear of death or dying that gets in the way of their life. তো এই যে মৃত্যু ভয় এবং মৃত্যু ভয় যে প্রসেস কিভাবে লোক মারা যায় সে সম্পর্কে তাদের অতিরিক্ত পরিমাণে চিন্তা থাকবে। অ্যাক্টিভলি অ্যাভয়েড এনি সিচুয়েশন ইনভলভিং ডেথ অর টাইম, অর্থাৎ তারা সরাসরিভাবে প্রত্যাখ্যান করবে, অ্যাভয়েড করে চলবে এই রকম অবস্থাগুলো, যেগুলো মৃত্যু সংক্রান্ত ব্যাপার আছে যার মধ্যে, বা মারা যাওয়ার প্রসেস, যেমন হসপিটালে যাইতে ভয় পাবে, যেমন কেউ মারা যাচ্ছে বাড়িতে সেখান থেকে পালাবে, অথবা যা কোনো জানাজা হচ্ছে সেই জানাজার থেকে তারা অংশগ্রহণ করতে পারবে না, দাফন কাফনে অংশগ্রহণ করতে পারবে না, ইভেন কবরের সামনেও যাইতে পারবে না, ইভেন মৃত্যু সংক্রান্ত কোনো আলোচনা সে সহ্য করতে পারবে না। দেন আপনি বলতে পারেন তার মধ্যে থেনাটোফোবিয়া আছে। এক্সপেরিয়েন্স ইন্টেন্স অ্যাংজাইটি when encountering or thinking of death or dying. আর যখনই সে এই ধরনের মৃত্যু সংক্রান্ত ব্যাপারে ভাবনা চিন্তা করবে, তখন ইন্টেন্স লেভেলের অ্যাংজাইটি, ইন্টেন্স লেভেলের ইন্টেন্স লেভেলের ভয়, উদ্বিগ্নতা তার মনের মধ্যে হাবি হয়ে যাবে, তার মনের মধ্যে প্রভাব বিস্তার করা শুরু করবে এবং সে অস্থির হয়ে পড়বে। দেন আপনি ডায়াগনোসিস করতে পারেন যে তার মধ্যে থেনাটোফোবিয়া আছে। এগুলো কোনো পরীক্ষা প্রসেসের দ্বারা বোঝা যায় না। এগুলো ক্লিনিক্যাল অবজারভেশনের উপরে ডায়াগনোসিস হয়ে থাকে।
এটা যে ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এমন কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা এবার তাহলে আমি কেসটা একটু শো করি, হ্যাঁ? 6 তারিখে সন্ধ্যাবেলায় একটা পেশেন্ট আমার ক্লিনিকে দুপুরবেলায় আমার পেশেন্ট একটা, একটু ডিটেলস না বললে আপনারা ব্যাপারটাকে পরিস্থিতিটাকে চিত্রায়িত করতে পারবেন না মনের মধ্যে। তো যতক্ষণ না আপনারা ব্যাপারটা পুরোপুরি ভাবে বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত আমিও ব্যাপারটা ছাড়ছি না, ঠিক আছে? দুপুর বেলায় একটা রুগী আসে, 25 বছরের ছেলে। এর আগে আমি একটা আপনাদের গ্রুপের মধ্যে একটা ভিডিও শেয়ার করেছি, বয়স আকার আকৃতি আপনারা ওই ভিডিওটাই দেখতে পাবেন। আলট্রা হোমিওতেই আমি একটু আগেই ভিডিওটা ছেড়েছি, যদি মনে হয় ওখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। তো দুপুরের বেলা একটা পেশেন্ট আসলো, আহ এবং বললো আমার নাম এবাদুল, এরকম টাইপের একটা নাম বললো, বয়স আমার 25 বছর। ডাক্তার, আমি আপনার ব্যাপারে, আপনার সঙ্গে আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। তো আমি একটু আসতে, তো আপনার ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি। তো আপনি আমার একটা কেস সলভ করে দিতে পারবেন? আমি বললাম কি সমস্যা ভাই? বললো ভাই সে এমন একটা অবস্থা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমি খুব কষ্টের মধ্যে আছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি নামটা বলুন, আমি কেসটা টেকিং করি। বললো আচ্ছা ঠিক আছে, আপনি করেন। 1 মিনিট। পাগল হয়ে, আচ্ছা দেখা যাচ্ছে তো? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? ওকে। জি স্যার। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো উনি বললেন যে আমি, আপনি এই মুহূর্তে এমন অবস্থায় নেই, বা আমি আমার নিজের যে কষ্টটা না আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো আমি বললাম তাহলে আপনি বুঝলেন কেন? আপনি তাহলে আমার সময় নষ্ট করলেন কেন? উনি বললেন, ভাই রাগ করো না ভাই, আমি আমার স্ত্রীকে সন্ধ্যেবেলায় আমার ওয়াইফকে সাথে করে নিয়ে আসবো। উনি না হলে আমি একা আপনাকে বলে বোঝাতে পারবো না আমার যে কষ্টটা। আর আমি বলার মতো পরিস্থিতির মধ্যেও নেই, আমি কি বলবো আপনাকে আমি বুঝতে পারছি না। আপনি প্রথম দর্শনে রুগীটার হেজিটেটেড অবস্থাটা দেখেন, তার মেন্টাল কন্ডিশনটা দেখেন। সে 25 বছরের একটা যুবক ছিলেন, সে তার কষ্টের কথা বলতে পারছে না, তার স্ত্রীর হেল্প লাগবে। তাহলে এটা একটা ব্যাপার। যারা নিজের কাজটাকে গুছিয়ে করতে পারে না এবং সবসময় অন্যের উপরে নির্ভরশীল থাকে, আমরা এর সাথে সাথে রুব্রিক্স গুলোকেও অল্প অল্প করে আলোচনা করব, ঠিক আছে? এতে করে আপনাদের রুব্রিক্স গুলোও ক্লিয়ার হবে এবং কেসটাকে বোঝা সহজ হবে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা নিজেদের ব্যাপারে ভালোভাবে বলতে পারে না বা বুঝতে পারে না, বা বোঝাতে পারে না, বা যখনই দেখবেন ক্লিনিকে আসলে সাথে করে কাউকে নিয়ে আসছে, তাদের মধ্যে এক ধরনের কি থাকে, এক ধরনের সেলফ কন্ট্রোলের অভাব থাকে। শুনো, তো সেই ক্ষেত্রে আমরা একটা রুব্রিক্স ইউজ করি, এটা হচ্ছে মাইন্ড হেল্ড ডিজায়ার টু বি হেল্ড। কেউ তাকে ধরে থাক, কেউ তাকে, সে যাতে পড়ে না যায়। হেল্ড মানে ধরে থাকা, ডিজায়ার টু বি হেল্ড তার মনের ইচ্ছা তাকে কেউ ধরে রাখে, তাকে কেউ সাপোর্ট দিক। ধরে থাকুক মানে কি? যেমন একটা বয়স্ক লোক যখন হাঁটবে, আপনি দেখবেন সে কারো একটা লাঠির উপরে ভর দিয়ে চলবে, অথবা লাঠি যদি না থাকে সেখানে তার বড় ছেলে বা স্ত্রী তাকে সাপোর্ট দিয়ে কিভাবে নিয়ে আসে। জাস্ট ওই অবস্থাটা কল্পনা করুন। যদি তার সেই সাপোর্টটাকে সরিয়ে নেওয়া যায় সে কিন্তু পড়ে যাবে। তো জাস্ট লাইক এইরকম একটা সিচুয়েশন, যেখানটায় একজনের উপরে কোনো ব্যক্তি নির্ভরশীল হয়ে পড়ছে, নিজে কোনো কিছু করতে পারছে না, তখন আমরা হেল্ড ডিজায়ার টু বি হেল্ড এই রুব্রিক্সটাকে অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। যদিও এখানে এই রুব্রিক্সটার এতটা ভ্যালু নেই, জাস্ট আমি অবস্থাটা পর্যবেক্ষণ করে সেইভাবে লিখে রেখেছিলাম, তাই আপনাদের বলতে পারছি। তো তিনি ক্লিনিকে আসার আগেই আমাকে, কেস টেকিং শুরু হওয়ার আগে অলরেডি আমি একটা সিমটমস পাইয়া গেলাম যে ডাক্তার, আমার কষ্ট আমি নিজের মুখে বলতে পারবো না, আমার স্ত্রী সন্ধ্যায় নিয়ে আসবো, কথা সে গুছিয়ে বলতে পারে না, তার মনের এতটা একটা খারাপ অবস্থা।
তো সন্ধ্যাবেলায় আসলে তার স্ত্রীর সঙ্গে আমি জিজ্ঞেস করলাম, "ভাই ব্যাপারটা কি? কি হয়েছিল আপনার? আপনার এই অবস্থা কেন হলো? আগে বলেন ব্যাপারটা কবে থেকে শুরু হলো? আপনি কবে ছিলেন একদম প্রপার ঠিক, তারপর থেকে আপনি বলে যান।" তো উনি বললেন যে ১.৫ বছর আগে আমার চাচা মারা যায়। আমার চাচা হসপিটালে ছিল এবং আমি কেয়ার করার দায়িত্বে ছিলাম। আমি তার দেখভাল করছিলাম। আমি তার সমস্ত কিছু মেডিসিন খাওয়ানো, হ্যান-ত্যান এই সমস্ত কিছু সবকিছু করছিলাম। তারপরে আমার চাচা একটু সুস্থ হয়। আমরা বাড়ি নিয়ে আসি অ্যাম্বুলেন্সে করে। অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে চাচার দমে কষ্ট শুরু হয় এবং অ্যা এবং ধীরে তিনি মৃত্যুর কোলে শায়িত হয়ে পড়ে। যখন সে মারা যায়, তখন আমি তার মুখের দিকে তাকায় ছিলাম। এমনকি তার শ্বাস-প্রশ্বাসটা কিভাবে দম বন্ধ হয়ে সে মারা যাচ্ছে, তার যে সে একটা অবর্ণনীয় কষ্ট তার মুখের মধ্যে ছিল, সেই কষ্টটাকে আমি গভীরভাবে দেখছিলাম। দেখার পর আমার মনের মধ্যে একটা এমন একটা কন্ডিশন অবস্থা উপস্থিত হইল, ইতিহাসটা ভালো করে শোনেন। এমন একটা অবস্থা হলো সেই সিচুয়েশনটা আমি আপনাকে ডাক্তার বলে বোঝাতে পারব না। সে যে একটা কি ধরনের আমার কষ্ট শুরু হয়েছে আমি বলতে পারব না। আমি কখন কবরস্থানে গিয়েছি, কিভাবে দাফন করেছি, কি করেছি না করেছি একটা ঘোরের মধ্যে আমি ছিলাম। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম এবং একটা একটা ভয়ের মতো যে মানুষ দুম কইরা মরে যায়। তার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে কিভাবে একটা মানুষ কষ্টের সাথে মরে, কিভাবে একটা মানুষ হঠাৎ মরে যায়। এই তো চাচা বেঁচে ছিল। এক্ষুনি মারা গেল। এই যে প্রসেসটা তার মনের মধ্যে গভীর একটা আলম্বন সৃষ্টি করে। তো সেই দিন কবরস্থ করার পরে এই লাইনটা মনে রাখেন। একটা মানুষ হঠাৎ মারা যায়। কোন কিছু নেই, দুম করে মারা গেল। এইভাবেই মানুষের মৃত্যু আসে। মনের মধ্যে এই প্রশ্ন কটা নিয়ে সে বাড়ি ফেরে। গভীর রাতে বাড়ি ফেরার পরে এক ধরনের ভয় ভাব, একটা বিরাট ধরনের অস্থিরতা তার মধ্যে ছিল। তো ভেবেছিল যে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তারপরে সে সকালে কর্মস্থলে চলে যায়। রাত্রে বেলা থেকে তার ভয়ানক সিম্পটমস এর বিকাশ হয়। সারারাত সে ঘুমায়নি। বেডের মধ্যে অস্থিরতার সাথে কাটিয়েছে। রাত ১২টা ১টার সময় তার স্ত্রীর কাছে ফোন দিয়েছে, "আমার এই অবস্থা, আমার জ্বর এসে গেছে। আমি এত ভয় পাচ্ছি, আমি বাইরে বেরোতে পারছি না। আমি টয়লেট পর্যন্ত হচ্ছে আমি ঘরের মধ্যে বইসা করেছি। কিন্তু আমি বাইরে যেতে পারছি না। আমার এত অস্থির লাগছে। আমার মনে হচ্ছে আমি যেকোনো মুহূর্তে মারা যেতে পারি। আমি হয়তো কালকে সকাল পর্যন্ত বাঁচবো কিনা বলতে পারছি না।" ইউ নো একটা স্বাভাবিক সুস্থ মানুষ, কোথাও কিচ্ছু নেই। তার আগের একদিন পর্যন্ত সুস্থ। হঠাৎ করে তার এই ধরনের ঘটনার শিকার হয়ে পড়ছে সে। সেই রাতে ভীষণ ঝড় ছিল, ভীষণ অস্থিরতা ছিল। সেটা সে নিজের মুখে বলছে যে, "আমি সেই অবস্থাটা, সেই কষ্টটা এখনো ভুলতে পারি না।" তারপরে সকালেই সে সেই কর্মস্থল ত্যাগ করে দেয়। বাড়িতে পয়সা নাই, খুব গরিব মানুষ সে। তারপরেও সে বাড়ি ফিরতে বাধ্য হয় এবং বাড়িতে ফিরে আমাদের নিকটস্থ যে হসপিটাল আছে, সেই হসপিটালে তার স্ত্রী তাকে নিয়ে যায়। এবং সেই মানুষটা সবে বিয়ে করেছে। আর ২-১ টা বাচ্চা আছে। একটা ছোট বাচ্চাও কোলে করে নিয়ে এসেছিল। ভিডিওতে আপনারা দেখবেন। এবং তার স্ত্রী আছে, মা আছে। তাদের সমস্ত ভরণ-পোষণের দায়িত্ব তার। তারপরেও সে কাজ করতে পারে না। তারপরে সে যখন ওখানে ছিল, তার কর্মস্থলে সারারাত স্ত্রীকে ফোন করেছে। ভয়ের চোটে ফোনটা অফও করতে দেয়নি। তার স্ত্রীও সে রাত তাকে জেগে তাকে সান্ত্বনা দিচ্ছে। তাকে বলছে, "আপনি কেন এত অস্থির হচ্ছেন? কি সমস্যা? বাড়িতে আসেন, সব ঠিক হয়ে যাবে।" এইভাবে তাকে কাউন্সেলিং করার, কনসোলেশন দেওয়ার অনেক চেষ্টা করেছে। তারপর থেকে তার এই অবস্থা সৃষ্টি হয়ে গেল। তারপরে সে নানান ধরনের এই অস্থিরতা, এই যে মৃত্যু ভয়। একটা মানুষ হঠাৎ মারা যেতে পারে। এই যে তার মনের মধ্যে একটা খটকা লেগে গেল। সেই খটকা থেকে সে তার মনে চিন্তা যে আমিও তো ঐরকম ভাবে চাচার মতো, বড় চাচা যেভাবে মারা গেছে, আমিও এরকম দুম করে একদিন মারা যাইব। মনের চিন্তা। তাহলে ওই দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ? দুম কইরা মানুষ চলে যাবে। এই জিনিসটা সে কোনমতে সহ্য করতে পারছিল না এবং রাতের ঘুম ধীরে চলে যায়। অস্থিরতা ধীরে বাড়তে থাকে। এমন একটা লেভেলে যায়, তখন তাকে নানান ধরনের হসপিটালে নিয়ে যেতে হয়। আমাদের এখানে যারা পশ্চিমবঙ্গে যদি কেউ এখানটা জয়েন করে থাকে, তিনি জানবেন আমাদের একটা মেডিকেল আছে চিত্তরঞ্জন মেডিকেল। খুব বড় ধরনের পিজি হসপিটালের পরে। সেইখানেও পর্যন্ত তার ২ মাসের মতো ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট তারা কি আর করবে? নার্কোটিক ড্রাগস এই সমস্ত দিয়া তার নার্ভ গুলোকে একটু নিস্তেজ রাখার চেষ্টা করেছিল।
কিন্তু 1-2 মাস ঠিক থাকার পরে ফের তার সিমটমস গ্রো করে এবং ফের আবার সে এখন বর্তমানে একজন বেকার যুবকের মতো দিন কাটায়। হাতে সে নানান ধরনের কাজ জানে, তারপরেও সে কাজ করতে পারে না এবং বাড়িতেও স্থিরভাবে থাকতে পারে না। বর্তমান তার অবস্থা হচ্ছে ভয়ানক অস্থিরতা। সে চেম্বারে এসে আমাদের জিজ্ঞেস করে, ডাক্তার আমার অরিজিনালি কি হয়েছে আপনি বলুন তো, আমার অরিজিনালি কি হয়েছে। তো এই যে একটা ব্যাপার যে একটা মানুষ দুম করে মারা যেতে পারে, এটা যদি আমরা রুব্রিক্স খুঁজি, এটা কিন্তু পেশেন্ট স্পন্টেনিয়াসলি বলেছে, ক্লিয়ারের সাথে বলেছে এবং ইন্টেন্সিটির সাথে 4-5 বার রিপিট আমার সামনে বসে বসে করেছে। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সিমটম। এটার জন্য একটা সুন্দর সিমটম আছে, ফিয়ার সাডেন ডেথ অফ। রুব্রিক্স মাইন্ড ফিয়ার সাডেন ডেথ অফ। আচ্ছা আচ্ছা, এ থেকে আমরা কি কি রুব্রিক্স এই পর্যন্ত যতটুকু শুনলাম, তাহলে তার রোগটার বিকাশ কিভাবে হয়েছিল, একটা ভয় থেকে, একটা সিচুয়েশন থেকে সে ঘাবড়ে গিয়েছিল, একটা ভয় তার মনের মধ্যে ক্রিয়েট করেছিল। তাহলে রোগের সমস্ত কারণ, সে একদিন আগে পর্যন্ত সুস্থ, তার চাচার মৃত্যুটা দেখলো, তারপরে তার ভয়। আমি তাদের ক্রস প্রশ্ন করেছিলাম, এগুলো ক্রস প্রশ্ন বলে, যে আপনি কি আপনার বড় চাচাকে খুব ভালোবাসেন, তার সঙ্গে খুব জড়িয়েছিলেন, তার প্রত্যেকটা কাজে আপনি ছিলেন? তো বললো না, তার চাচার সঙ্গে তো আমার অতটা ভালো বন্ডিং নেই। তাহলে এখানটায় কিন্তু বেশিরভাগ মানুষ ধোকা খাইয়া পড়বে এবং ভাববে বড় চাচার মৃত্যু শোকের কারণে তার এই অবস্থাটা হচ্ছে, বাট নো, এলিমেন্ট ফ্রম ফিয়ার, এলিমেন্ট ফ্রম ফিয়ার, ভয় থেকে তার সমস্ত কিছু ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তার কিসের ভয়? ফিয়ার অফ ডেথ। আমরা যদি সাধারণভাবে নিই, তো এটা তো প্রত্যেকেই বলতে পারবে যে তার মৃত্যুর কারণে তার এই সমস্ত তার ভয়ের কারণে, মৃত্যু ভয়ের কারণে সমস্ত কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছে। তাহলে সেকেন্ড রুব্রিক্স আমরা গেলাম ফিয়ার অফ ডেথ। কিন্তু ফিয়ার অফ ডেথ এর মধ্যে অনেক কিছু আছে। আমাদের মাইন্ডস রুব্রিক্স গুলো কিন্তু খুব জেনারেল রুব্রিক্স আছে। ফিয়ার অফ ডেথ এর মধ্যে অসংখ্য মেডিসিন আছে, 70-80টার মতো মেডিসিন আছে। কিন্তু এখানটায় একটা বিশেষ কোয়ালিটির মৃত্যু ভয় আছে। সেটা কি? সেটা হচ্ছে ফিয়ার অফ ডেথ, অফ সাডেন ডেথ। ফিয়ার অফ ডেথ, তার যে ফিয়ার অফ ডেথটা আছে, তার যে মৃত্যুর একটা ভয় পাচ্ছে সে, সেটা কি ধরনের মৃত্যু? যে দুম করে সে মরে যেতে পারে, দুম করে নিঃশ্বাসটা আটকে দিয়ে সে মারা যেতে পারে, দুম করে সে রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে, দুম করে সে বাড়ির মধ্যে শুয়ে আছে আর সকালে উঠলো না। যখন পেশেন্ট এই ধরনের বর্ণনা দেবে, ইউনো, যে ডাক্তার আমার মনে হয় আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমি পানিতে ডুব মারছি, সে সময় তো আমি আর উঠলাম না, ইউনো। এই ধরনের যখন ডেথ আসবে, তখন কিন্তু সিমটমসটাকে আরেকটু কোয়ালিফাইড করা যায়। তখন আমরা শুধু ফিয়ার অফ ডেথ নেবো না, তখন আমরা নেব ফিয়ার অফ ডেথ অফ সাডেন ডেথ। রুবিক্সটা ক্লিয়ার? আচ্ছা, আর কি নেওয়া যায় এখান থেকে? যেটুকু ইতিহাস বললাম, মাইন্ড হেল্ড ডিজায়ার টু বি হেল্ড। আচ্ছা, আর সে কোন ধরনের, তার এই যে একটা বিবি আছে, তার যে 2টা বাচ্চা আছে, তার যে বাপ মা আছে, তাদের যে কিভাবে কাটবে সে সম্পর্কে কিন্তু তার কোনো ধরনের আর ভাবনা চিন্তা সেই ঘটনার পর থেকে আর নাই। সে পুরো খৈকবিন্দের মতো ঘুরে বেড়ায়। তাহলে এটা কিন্তু এক ধরনের তার যে মনের মধ্যে সমস্যার জন্য হয়েছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে সে এটা কি মনে হয়, যে ইনডিফারেন্স হয়ে গেছে। সে তার কোনো ধরনের মানে কিছুই ভালো লাগে না। সে আমার বলছে, ডাক্তার আমার কিছুই ভালো লাগে না। আমি বলি, ফ্যামিলির ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করেন না? বলে, আমার কিচ্ছুটা ভালো লাগে না, আমার মনে হচ্ছে আমি কোথায় গিয়ে শান্তি পাবো, আমি কোথায় গিয়ে শান্তি পাবো, ইউনো। ওই পেশেন্টের ল্যাঙ্গুয়েজ দিকে আমার কোনো কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, তার মানে সে তার বাচ্চাটা যে পরের দিনে কি খাবে, তার ছোট বাচ্চাগুলো, সেগুলো সম্পর্কে সে সম্পূর্ণ রূপে উদাসীন। তার মধ্যে উদাসীনতাটা এইভাবে এসছে যে একটা মানুষের মধ্যে চিন্তা থাকে ভাই, চিন্তা সবার লেভেল থাকে, ভয় প্রত্যেকের মনে থাকে, কিন্তু ভয়টা তার মনোবৃত্তিটাকে এইভাবে হ্রাস করেছে যে তার সন্তানরা কালকে সকালে কি খাবে সেটুকু পর্যন্ত সে চিন্তা করে না। তার অবস্থা খুবই সিরিয়াস, তার ফ্যামিলির অবস্থা খুবই সিরিয়াস, তারপরেও তার মধ্যে
একটুখানি টনক নড়ে না যে আমার কাজ করা লাগবে, আমি যদি না কাজ করি আমার ফ্যামিলি রাস্তায় বসে যাবে, এই ধরনের কোনো ধরনের চিন্তা নেই। তাই একটা রুব্রিক্স আছে, মাইন্ড ইনডিফারেন্স ওয়েলফেয়ার অফ আদার্স। ওয়েলফেয়ার মানে ভালো, অপরের যে ভালো, অপরের যে মঙ্গল, সেই ব্যাপারে সে অপরের মঙ্গল, অপরে কিভাবে স্বচ্ছন্দে থাকবে, তার পরিবারটা কিভাবে স্বচ্ছন্দের মধ্যে থাকবে, বা অত্যন্ত পরিমাণে ভালোভাবে খেতে পড়তে পারবে, সে সম্পর্কেও তার উদাসীনতা চলে এসছে। তাহলে উদাসীনতার লেভেলটা এখানে প্রবেশ করছে। শুধু আমি যদি ইনডিফারেন্স নিতাম, উদাসীনতা, তো ইনডিফারেন্সের মধ্যে অসংখ্য মেডিসিন আছে, কিন্তু এই মেডিসিনটাকে কোয়ালিফাইড, এই রুব্রিক্সটাকে কোয়ালিফাইড করা যায়, আরো সুন্দরভাবে বলা যায়, এবং পেশেন্টের মধ্যে যদি এই ভাবটা থাকে যে তার পরিবার সম্পর্কে তার কোনো ধরনের মাথা ব্যথা নাই, কোনো ধরনের চিন্তা নেই, কালকে সকালে কি রান্না হবে সেটুকু পর্যন্ত ভাবনা চিন্তা নাই, একটা গরিব মানুষের মধ্যে যদি এই অবস্থা থাকে, যদি লাখো টাকা সম্পত্তি থাকে, তাহলে ঠিক আছে, সে চিন্তা করে রেখেছে আগে থাকতে। বাট আজ আনি কাল খাই যার এই অবস্থা হয়, আর তার মধ্যে যদি এইরকম একটা উদাসীনতা চলে আসে ফ্যামিলি সম্পর্কে, তার আশেপাশ সম্পর্কে, বা তখন আমাদের একটা সুন্দর ব্রিজ এর সঙ্গে আমরা যোগ করব ওয়েলফেয়ার অফ আদার্স। ইনডিফারেন্স ওয়েলফেয়ার অফ আদার্স, অথবা ইনডিফারেন্স ওয়েলফেয়ার অফ ফ্যামিলি। তাহলে এই একটা রুব্রিক্স, আমি রুব্রিক্স এর ভাষায় সবকিছু লিখে নিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত। তারপরে সে নানান ধরনের ট্রিটমেন্ট নিয়েছে, সে আমাকে বলেছে যে চিত্তরঞ্জনে গিয়েছে, আরো কয়েকটা জায়গায় গিয়েছে, কিন্তু কোনো ধরনের সে আরাম পায়নি, কোনো ধরনের। দুই একদিন ভালো থাকে, আবার তার সমস্যাটা বৃদ্ধি পায়। তাই সে আর ট্রিটমেন্ট করাতে চায় না। চাইলে আমরা কি কি রুব্রিক্স নিতে পারি? ডিসপেয়ার। তার মানসিক অবস্থাটা কি, একদম পুরো হতাশাগ্রস্ত, ডিসপেয়ার। তবে এই সিমটমসটা অতটা প্রকট ভাবে নেই বলে আমি এটাকে কোনো মার্কিং করিনি। এখানে দেখবেন +3 কিছু লেখা আছে, +2 আছে সিমটমস এর ইন্টেন্সিটি অনুযায়ী। আচ্ছা, এইবারে তার রোগীর মুখের বর্ণনাটা একটু শুনে নেবো, হ্যাঁ? তার কি কি অসুবিধা হচ্ছে, বর্তমানে তার কষ্ট কি। বর্তমানে কষ্ট হচ্ছে তার, এখন যে স্টেটটা চলছে বর্তমান অবস্থা, সে যখন আমার ক্লিনিকে এসেছিল, তখন সে আমারে বলল, ডাক্তার আমার ভয়ানক ধরনের অস্থিরতা, আমি চিন্তা থেকে বেরোতে পারছি না। কেন? আমি চিন্তা থেকে বেরোতে পারছি না, আমার এত অস্থিরতা লাগে, আমি এক জায়গায় শান্তভাবে বসতে পারি না। পেশেন্টের ল্যাঙ্গুয়েজ বলছে, আমি এক জায়গায় শান্তভাবে বসতে পারি না, আমি একবার এই ঘর থেকে ওই ঘরে যাই, ওই ঘর থেকে ওই ঘরে যাই, কখনো বাইরে যাই, কখনো ঘরে আসি, কখনো বাইরে যাই, কখনো ঘরে আসি। আমার বর্তমান অবস্থায় আমি কোনো জিনিসের প্রতি মনোসংযোগ করতে পারছি না, আমি কোনো জিনিসের প্রতি মনোসংযোগ করতে পারছি না। এবং আমার ওই যে একটা ভয় মনের মধ্যে এসে গেছে, আমি কখন মারা যাবো, আমার মৃত্যুটা কেমন ভাবে হবে, আমি কিভাবে মরবো, এই সংক্রান্ত ভয় আমার এত বেশি হয়েছে, আমি স্থির ভাবে থাকতে পারছি না। তার স্ত্রীর বক্তব্য হচ্ছে, আমি তার স্ত্রীকে বললাম, এই যে অ্যাটেন্ডার্স যারা থাকে তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়ান দেয়, এই রোগীর মেন্টালি অবস্থা অতটা ভালো নয়, তারপরে সে যতটুকু বয়ান দিয়েছে, তারপরে তার স্ত্রীর বয়ানে পুরো কেসটা কমপ্লিট হয়। স্ত্রী বলেছে সে আজকাল খুব বেশি চিড়চিড়ে হয়ে গেছে, তাকে যদি আমরা দুইটা প্রশ্ন করি, তৃতীয় প্রশ্নটা করলে সে রেগে যায়, উত্তর দিতে চায় না। তাহলে ইরিটেবিলিটি আমার পরিষ্কার থেকে। আর একটা রূপ নিয়ে যায়, অ্যাঙ্গার obliged when answer questioning obliged to answer anger, অর্থাৎ যখন তাকে উত্তর দেওয়ার জন্য বাধ্য করা হয় তখন সে রেগে যায়। তো আমরা সাধারণভাবে ইরিটেবিলিটি এটাকে একটা অতটা স্পেশাল রুব্রিকের মধ্যে ফেলবো না, কেননা তার চিড়চিড়ে মেজাজ হওয়াটা এই ক্ষেত্রে খুব স্বাভাবিক ব্যাপার। ইরিটেবিলিটিও তার মধ্যে থাকবেই, যখন সে মানসিক ভাবে এতটা অস্থির এবং চিন্তাগ্রস্ত, সেই সময় যদি আপনি তাকে কোনো প্রশ্ন করেন, সে কি, কেউ কি সেটা সেই অবস্থায় উত্তর দিতে পারে? এটা নর্মাল ফেনোমেনা। কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল আগে আমাদের বুঝতে হবে। মৃত্যু ভয়ের সঙ্গে অস্থিরতাটা থাকাটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই অস্থিরতার কোয়ালিটি কিরকম, এটা কিন্তু হোমিওপ্যাথি। অস্থিরতাটা প্রত্যেকটা মৃত্যু ভয়গ্রস্ত রোগীদের মধ্যে অস্থিরতা থাকবে, ভাই, থাকবে না? এটা জেনারেল বৈশিষ্ট্য। অ্যাংজাইটি থাকবে, রেস্টলেসনেস থাকবে, অ্যাংসিয়াসনেস থাকবে, অস্থিরতা থাকবে, উদ্বিগ্নতা থাকবে। কোনো ব্যাপারে যখন মানুষ ভয় পেয়ে যায়, এগুলো তো খুব কমন ব্যাপার। এগুলো কি রুব্রিক্স আকারে আসবে? ওই জন্য সাধারণভাবে রুব্রিক্স হিসেবে এগুলো আসাটা উচিত নয়। আসলে মেডিসিনটা ডিফারেন্সিয়েট
ডিফারেন্স করা খুব মুশকিল হয়ে যাবে এবং এর মধ্যে আপনি কোনো কেস খুঁজে পাবেন না। কিন্তু সেই অস্থিরতার কোয়ালিটিটা কি, এর মধ্যে আপনি রুব্রিক্স পাবেন, এর মধ্যে ইন্ডিভিজুয়ালিজম আছে। যে আপনি যদি কোনো একটা আপনার মাথায় যন্ত্রণা হচ্ছে, এটা কি কোনো একটা রুব্রিক্স হিসেবে আসবে বা এটা রেপার্টরি শিটে গিয়ে আপনার কি করবে? কোনো কিছু একটা মেডিসিনের আইডিয়া আপনাকে দিতে পারে। মাথার যন্ত্রণাটা ভাই 3000 মেডিসিনের মধ্যে আছে। কিন্তু মাথার যন্ত্রণাটা বিকাল 4টার সময় শুরু হয়। এইবার শুরু হলো হোমিওপ্যাথিক সিম্পটম। হয় কেন বিকেল 4টে? সকালের হয় না তো। এই যে একটা স্পেসিফিক জিনিস যখন আসবে তখন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে। এবং তার স্ত্রীর বর্ণনা হচ্ছে যে খুব চিড়চিড়ে মেজাজ, সবকিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে চায় না, মাঝে মাঝে রেগে যায়, শুধু অস্থির ভাবে পায়চারি করে, একবার ঘরের ভেতর ঢোকে, একবার বাইরে যায়। আর রুগী নিজে মুখে আমাকে বলছে, যখন আমি বন্ধু বান্ধবদের সঙ্গে থাকি, যখন আমি বাইরে ঘুরে বেড়াই এবং যখন আমার সাথে কেউ থাকে, তখন কিন্তু আমার অস্থিরতাটা অতটা লাগে না ডাক্তার। কিন্তু যখন আমি একা থাকি, যখন আমি একা ঘুমাই, আমার স্ত্রী ঘুমায়া পড়ে, আমি জেগে থাকি, তখন আমার মধ্যে সেই অস্থিরতাটা, সেই ভয়টা আবার চলে আসে এবং সেই সময় আমি বেশি অস্থির থাকি। লোকজনের সঙ্গে কথা বললে একটু ভালো লাগে, আমার একটু কম কম লাগে, আমি একটু ভালো থাকি, যখন মনে হয় যেন একটু ভালো লাগছে। কিন্তু যেই আবার একা হয়ে যায়, তখন বাড়িতে আসি যখন, তখন আমার অস্থিরতা আরো বাড়ে যায়। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, হ্যাঁ? এটাকে কিন্তু মাথায় রাখবে। এবং অস্থিরতার সাথে পায়চারি করে, পায়চারি করতে করতে বেচারি ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে তখন ফের আবার নিঝুম হয়ে যায়। তখন একটা আসে অবস্থা, যেটাকে বলা হচ্ছে প্রস্ট্রেশন অফ মাইন্ড। তখন তার মনটা ক্লান্ত হয়ে পড়ে, আর ভাবতে পারে না, সে ভাবার ক্ষমতাটা শেষ হয়ে যায়। ফের তার কিছুক্ষণ বাদে ফের আবার অস্থিরতা শুরু হয়, আবার সেই ভয় ভয় ভাব, আবার সবকিছু গুম হয়ে চিন্তা করে। তার স্ত্রী বলে ক্লান্ত ভাবে আসলে সে তখন গুম হয়ে চিন্তা করে, আর খালি বলে এর থেকে মরে যাওয়া ভালো, সুইসাইডাল ডিসপোজিশন। কিন্তু সুইসাইডাল ডিসপোজিশন মধ্যে অনেক রুব্রিক্স আছে, এগুলো অতটা স্পষ্ট কোনো ধরনের অ্যাটেম্প নেয়নি, তাই এটা রুব্রিক্স আকারে আসবে। এইবারে সে আমাকে একটা গুরুত্বপূর্ণ কথা, আমাকে কথা বলতে বলতে আমাকে একটা জিনিস, আমাকে একটা হিন্টস দিল, যেটা কিনা আমাকে মেডিসিনের আরো কাছাকাছি পৌঁছাতে সাহায্য করলো। সে আমাকে বলল যে ডাক্তার, আপনি আগে না খুব ওয়াজ নসিহত শুনতাম, মৌলানারা যে সমস্ত কবরের ওয়াজ করে, আখেরাতের গল্প বলে, আখেরাতের ওয়াজ করে, নামাজ রোজার কথা বলে, এই সমস্ত আমি আগে খুব শুনতাম এবং তার স্ত্রীও কনফার্ম করছে আমাকে যে এইগুলো রাত্রেবেলা লাগিয়ে দিয়ে সে ঘুমায় পড়তো। কিন্তু যখন থেকে এই রোগটা শুরু হয়েছে, তখন থেকে সে এই ওয়াজ শুনতে পারে না। এবং রুগী নিজে বলছে যে ডাক্তার, ওই কবরের ওয়াজ শুনলে আমার বুকে ধড়ফড়ানি বাইরে যায়, আমার চিন্তা বাইরে যায়। ইভেন আমি কবরের পাশ থেকেও যেতে পারি না। কোন লেভেলের ভয়! কবরের ওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছি না। কেউ মরে গেলে, কোনো আত্মীয় স্বজন মরে গেলে আমাকে বললে আমার মধ্যে বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায়, আমি আর থাকতে পারি না, আমার মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যায়। একটা রুব্রিক্স আছে এর জন্য সুন্দরভাবে। এই জাস্ট এই জিনিসটাকে ছবির মতো করে বর্ণনা করবে, সেটা হচ্ছে ফিয়ার অফ গ্রেভিয়ার, কবরের ভয়। কিন্তু এখানে ফিয়ার অফ গ্রেভিয়ার আপনি শুনলেন, কবরের পাশ থেকে যেতে পারে না, ফিয়ার অফ গ্রেভিয়ার নেই। কিন্তু এত ইজিও নয় কেস নেওয়া এবং রুব্রিক্স তৈরি করা। আপনি দেখেন এখানে কোন কোন জিনিস ইনক্লুড করা আছে। আখেরাতের ভয় নাম্বার 1, কবরের ভয় নাম্বার 2, মৃত্যুর সংবাদ শুনতে পারে না নাম্বার 3, কানে শুনতে পর্যন্ত পারে না, দেখা তো দূরের কথা, সেখানে অ্যাটেন্ড করা দূর, জানাজায় অংশগ্রহণ করতে পারে না নাম্বার 5। তাহলে এত কিছু একটা রুব্রিক্সের দ্বারা যদি আমরা এক্সপ্লেন করতে চাই, তাহলে আমাদের রেপার্টরির মধ্যে সুন্দর রুব্রিক্স আছে, খুব সুন্দর রুব্রিক্সটা আপনাদের দেখায় দিই। এই যে মিডিল লাইনে দেখেন, হরিবল থিংস, স্যাড স্টোরি। হরিবল থিংস মানে যেগুলো ভয়ানক বিষয়বস্তু, যার মধ্যে একটু ভয়াবহতা আছে, যার মধ্যে একটু ভয়, মানে ভয়ানক কিছু ঘটছে, এরকম কোনো ব্যাপার আছে, মারাত্মক কোনো ঘটনা আছে, তাহলে হরিবল থিংস। হরিবলের
এক একটা রুব্রিক্স এর একটা ওয়ার্ডস ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ওয়ার্ডস যেন আপনার পেশেন্টের উপর ফিট বসে। যদি মনে হয় যে না চলতা হ্যাঁ, তাহলে কিন্তু আপনি মিস করবেন, পুরো কেসটা চচ্চড়ি হবে, আর কিছুই হবে না, ওর থেকে কোনো মেডিসিন বেরোবে না। কেননা পেশেন্টের স্টেটটাই নাই, আপনি নিজের মতো একটা স্টেট রচনা করলেন, তার তো কোনো মেডিসিন নাই। এবং সেটা যদি মেডিসিন হয়, সেটা কি পেশেন্টকে কোনো ধরনের এফেক্ট করতে পারবে? তাহলে কবরের আখেরাতের আযাব, আখেরাতে কবরের শাস্তি, তারপরে হচ্ছে কি মৃত্যুর ঘটনা, মৃত্যুর সংবাদ, জানাজা, এই সমস্ত গুলো কি ভয়ানক জিনিস। আমরা যদি এটাকে আলাদাভাবে বিবেচনা করি, এটা একটা ভয়ানক কীর্তিকলাপ ওখানে ঘটছে, হরিবল থিং, স্যাড স্টোরি, দুঃখজনক কোনো ঘটনা, দুঃখজনক যার মধ্যে একটু স্যাডনেস আছে। মরে গেলে কি হবে, কি শাস্তি হবে না হবে, কয়দিন জান্নাতে যেতে পারবো কিনা, বা যে সমস্ত হতভাগ্য জাহান্নামীদের তাদের যে কি পরিস্থিতি হবে, এটা একটা দুঃখের ব্যাপার। তো এই যে স্যাড স্টোরিজ, এমনকি ওয়াজ নসিহতে ভালো কথাও সে নিতে পারছে না, তাহলে কতটা সেন্সিটিভ হয়ে গেছে তার মাইন্ড, সেন্সিটিভনেসটা রোগীটা, সে কি প্রকৃতির সেন্সিটিভনেস, তার পার্সোনাল প্রোফাইলটা দেখেন, তার তার ফিলিংস এর হরিবল থিং, স্যাড স্টোরিজ এফেক্ট হার, তাকে প্রভাবে প্রফাউন্ডলি, অল্প করলে তখন কিন্তু এই রুব্রিক্সটা নতুন না, প্রফাউন্ডলি থাকতে হবে, প্রফাউন্ডলি শব্দের মধ্যে আপনার পুরো সিমটমসটাকে কভার করছে, প্রফাউন্ডলি এফেক্ট হার, তার উপরে খুব বেশি মাত্রায় প্রভাব বিস্তার করে, সে ঘুমাতে পারে না, সে অস্থির হয়ে পড়ে, সে রেসলেস হয়ে যায়, সে তার ঘাম আসে গায়ের মধ্যে থেকে ছটছট করে, সে সমস্ত কথাবার্তা শুনলে তার মনের মধ্যে একটা পাগল পাগল অবস্থা ক্রিয়েট করে দেয়, প্রফাউন্ডলি এফেক্ট হয়। ওকে, তাহলে আশা করি রুব্রিক্সটা বুঝেছেন। এই রুব্রিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সমস্ত রুগীরা সিনেমায় সামান্য মোবাইলে কোনো কিছু কাটাকাটি সিন পর্যন্ত দেখতে পারে না, সে জানে যেটা অবাস্তব জিনিস, তারপরেও সেটা দেখার মতো তার ক্ষমতা নেই, তখন কিন্তু এই রুব্রিক্স সুন্দরভাবে কাজে লাগানো যায়। তাহলে হররিবল থিংস, স্যাড স্টোরি, এফেক্ট আর প্রফাউন্ডলি, রোগীর অবস্থাটাকে চিত্রায়িত করতে হবে মেডিসিনের মাধ্যমে, এই রুব্রিক্স আকারে হোক আর সিমটমস আকারে হোক। আপনি মেটিয়ামেডিকা খুললে সিমটমস আকারে পাবেন, আপনি মেটিয়ামেডিকার সূচিপত্র অর্থাৎ রেপার্টরি খুললে এইভাবে পাবেন, যে কোনো প্রসেস করতে পারেন। যে রেপার্টরি আমরা শিখবো না, রেপার্টরি না শেখার একটা একটা বড় ভুল, যে এক একটা সিমটমস এর মধ্যে যে কি তারতম্য আছে, তার মধ্যে কি ধরনের ইন্টেন্সিটি আছে, এটা কিন্তু রেপার্টরি একটা প্লাস পয়েন্ট, আর ম্যাথমেটিক্যাল একটা নেগেটিভ পয়েন্ট। আবার ম্যাথমেটিক্যাল না পড়লে পুরো ব্যাপারটা চিত্রায়িতও করতে পারবেন, দুটাই নেসেসারি। রেপার্টরি করলে আপনার কয়েকটা সিমটমস এর দ্বারা আপনি একটা মেডিসিনের একটা গুচ্ছ পাবেন, একটা সেট অফ মেডিসিন আপনার পেশেন্টের জন্য পেলেন। 3000 মেডিসিন থেকে 10টা মেডিসিনে তো আসলেন, কাজটা তো কমলো। এই জন্য রেপার্টরি ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সলভ করতে গেলে। আচ্ছা, এইবারে যে অবস্থাটার কথা বলি, আমার রোগী আমারে বলেছে যে তার মধ্যে একটা অস্থিরতা আছে, তা আমি সাধারণভাবে অস্থিরতার মধ্যে গেলাম না। এরপরে কি হচ্ছে, যে মুভ, এবার একটা জিনিস দেখেন, মুভ মাস্ট কনস্ট্যান্ট গোস from one room to another room, one room to another room, one room to another room, তার মধ্যে অস্থিরতা আছে, বাট সেই অস্থিরতাটা কি জেনারেট করছে তার মধ্যে, সে অস্থির হইয়া খালি একটু পাইচারি করে না, সে শুধু একটু পাইচারি করে না, সেই অস্থিরতা তাকে ড্রাইভ করে, ঠেলে, চলতে থাক চলতে থাক, অস্থিরতার ফলে সে চলতে থাকে, একবার কেমন হয়ে চলছে, এক রুম থেকে আর এক রুমে, এক ঘর থেকে আর এক ঘরে, ঘরে থেকে বাইরে, বাইরে থেকে ঘরে। এটা কোন জিনিস ড্রাইভ করছে, তার রেস্টলেসনেস, তার অস্থিরতার মাত্রাটা এই সিমটমসটা প্রকাশ করে। শুধু অস্থিরতা নিলে ওর মধ্যে নানান ধরনের মেডিসিন আসবে, কিন্তু যখন আমার পেশেন্টের কন্ডিশন হচ্ছে তার রেস্টলেসনেসটা এমন প্রকৃতির, যেটা কিনা তাকে বাধ্য করছে একটা রুম থেকে আর একটা রুমে, আর একটা রুম থেকে আর একটা রুমে, বাইরে থেকে ঘরে, ঘর থেকে বাইরে, এরকম ভাবে তার মধ্যে একটা জিনিস ক্রিয়েট করছে, তাহলে এই সিমটমসটাকে শুধু রেস্টলেস নিলে আমার পেশেন্টের যে বর্ণনা তার সঙ্গে ম্যাচ করে না।
তাহলে রেস্টলেসনেস মুভ মাস্ট কনস্ট্যান্টলি গোজ ফ্রম ওয়ান রুম টু অ্যানাদার। এর ব্রিজটা আশা করি বুঝছেন। আচ্ছা, আর একটা রেস্টলেসনেস এর যে আমি প্রকৃতি বুঝেছি, সে প্রকৃতিটা কি? রেস্টলেসনেস কি শুধুই তার রেস্টলেসনেস অস্থিরতা আছে? না, তার সঙ্গে অস্থিরতা নেই, তার সঙ্গে একটা উদ্বেগপূর্ণ অবস্থা আছে। তাহলে এইটাকে আমি যদি ফোটাতে চাই কোন সিমটমস এর দ্বারা বা রুব্রিক্স এর দ্বারা, সেটা কি হতে পারে? এবং এই অস্থিরতা এবং এই যে ভয় ভয় একটা ভয়ার্ত ভাব, একটা আতঙ্কিত অবস্থার মধ্যে অস্থিরতা, এবং সেই কারণে সে এক ঘর থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, এটাকেই যদি রুব্রিকের ভাষায় একদম প্রপার ঠিক এইভাবেই বলতে চাই, তাহলে আমরা রুব্রিক্স একটা খুঁজে পাবো আমাদের রেপার্টির মধ্যে। রেস্টলেসনেস, অ্যাংসিয়াস। অ্যাংসিয়াস মানে কি? অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন অবস্থা। একটা হচ্ছে অ্যাংজাইটি আর একটা হচ্ছে অ্যাংসিয়াস। অ্যাংজাইটি থেকে অ্যাংসিয়াস এর লেভেল অনেক বেশি হাই। অ্যাংজাইটি হচ্ছে সাধারণ একটা উদ্বিগ্ন অবস্থা। আমার রাস্তার মধ্যে 500 টাকার একটা নোট পড়ে গেছে, আমি চিন্তা করছি, লসের কারণে চিন্তা করছি। আমাকে কেউ একটু ধমক দিয়েছে, আমার পাশের বাড়ির লোকেরা, ভাই এখান থেকে গাড়ি ফাড়ি আর রাখবে না, আমার মধ্যে একটু টেনশন ক্রিয়েট হলো, জাস্ট অ্যাংজাইটি ক্রিয়েট হলো, একটা একটা আশঙ্কা যে এরপর আমি বাইকটা কোথায় রাখবো, আমার চেম্বারে একটু ইনকাম কমে গেল, আমি একটু অ্যাংজাইটির মধ্যে গেলাম। তার মানে সেখানটায় আমার একটা একটা হচ্ছে গিয়ে ফিয়ার অফ পোভার, একটা এক ধরনের ভয় আসলো, টাকা পয়সা কোথায় গেল, এখন এবারে চলবে কিভাবে? হ্যাঁ, তো এটা একটা উদ্বিগ্নতা। আপনার সন্তান বাইরে, ছোট বাচ্চা বাইরে চলে গিয়েছে, অনেকক্ষণ ধরে বাড়িতে ফিরছে না, আপনি একটু অস্থির হলেন, একটা অ্যাংজাইটি ক্রিয়েট করলো। অ্যাংজাইটি অনেক ভাবে আসে, অনেক রকম। অ্যাংজাইটি শব্দটা কিন্তু ছোট, কিন্তু এর অর্থ হচ্ছে ব্যাপক। তো তখন যে একটা অস্থিরতা, একটা অ্যাংজাইটি ক্রিয়েট করবে, সেটাও এক ধরনের অ্যাংজাইটি, যে আপনার ছেলেটা এখনো আসছে না কেন, এই যে একটা অস্থিরতা। আপনার সামনে এক্সাম আসলো, আপনার মনের মধ্যে একটু 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 ভয় ভয় ভাব আসলো, কিভাবে পরীক্ষাটা দেবো, জাস্ট অ্যাংজাইটি, নট অ্যাংসিয়াস। অ্যাংসিয়াস কি? অ্যাংসিয়াস হচ্ছে ওর থেকে একটু উপরের অবস্থা। অ্যাংসিয়াস, অ্যাংজাইটির উপরে একটা, আপনাকে কেউ পিস্তল দেখাইয়া আপনাকে একটা হুমকি ভরা চিঠি লিখলো, কালকের মধ্যে কৃষ্ণচন্দ্রপুরের মোড়ে আয়, বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবো, তাহলে আপনার মধ্যে যে অবস্থাটা ক্রিয়েট হবে, দ্যাটস কল অ্যাংসিয়াস। অ্যাংসিয়াস এর ওপরের অবস্থায় আরো চলে যেতে পারে অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ, সেটা আরো মারাত্মক অবস্থা, যেখানটায় একটা পেশেন্ট এক সেকেন্ডের জন্য স্থির ভাবে থাকতে পারবে না, এবং একটা মারাত্মক ভয়ের লেভেল ক্রিয়েট করবে। অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশের মধ্যে যাতনা থাকে। আপনার একটা ভয়ানক টাইপেরও মানে জ্বর, আমার একটা ভয়ানক টাইপের জ্বর হয়েছে, এবং যার মধ্যে আমি অ্যাঙ্গুইশ, অস্থিরতার সঙ্গে যন্ত্রণার সঙ্গে অস্থিরতা যখন থাকে, তখন বেশিরভাগ অ্যাঙ্গুইশ লেভেলে যায়। পাটা ভাইয়া গেছে, ভয়ানক যন্ত্রণা হচ্ছে, তার সঙ্গে ভয়ানক ভয় লাগছে, আমি আমার কি হবে, আমার অবস্থাটা কি হবে, অ্যাঙ্গুইশ। তাহলে অ্যাংসিয়াস অবস্থা এখানে ছিল, যে তার মৃত্যু হয়, যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, সেই শব্দটাকে যদি আমি অ্যাংজাইটি দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে একটু কম হইয়া যাবে, তাহলে সেজন্য অ্যাংসিয়াস। তাহলে রেস্টলেসনেস, অ্যাংসিয়াস, ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস, এখানে থার্ড গ্রেড দিয়েছে আমি, এটা একদম পেশেন্টের মুখ থেকে স্পন্টেনিয়াসলি, এবং পেশেন্টের যারা বাড়ির লোক এসেছিল তাদের মুখ থেকে ক্লিয়ারলি ভাবে আমি শুনেছি, যে ভয়ের সঙ্গে সে অস্থির ভাবে মানে এই ঘর ও ঘর পরে, এই জায়গা থেকে ও জায়গা প্লেস চেঞ্জ করে, একবার দোকানে, একবার বাইরে, একবার ভিতরে, কি যেন তার একটা অবস্থা, কি একটা পাগলামি তার মধ্যে চলে আসছে। আচ্ছা, এইবারে একটা জিনিস কোট করে, হ্যাঁ, এর মধ্যে আছে কি, সে যখন একা হয় তখন চিন্তার লেভেলটা ধীরে ধীরে বাড়তে থাকে তার। এটার জন্য তো খুব বড় মার্ক মারা যায়। তাহলে ইট ইজ লাইক অ্যাংজাইটি, এবং এটা কখন হচ্ছে, যখন সে একা থাকছে, এটা অ্যালোন হয়ে। তাহলে অ্যাংজাইটি অ্যালোন হয়ে, যখন সে একাকী অবস্থায় থাকছে, তখন হচ্ছে কি তার অ্যাংজাইটিটা বাড়ে যাচ্ছে। অনেকে এটা নিতে চাইবেন যে কোম্পানি ডিজায়ার ফর অ্যালোন অ্যাগ্রাভেট হয়ে, তার মধ্যে অনেকগুলো মেডিসিন আছে, এটা সে সবসময় কোম্পানি চায় মানে স্বাভাবিক অবস্থায়, আর যখন সে একা হয়ে যায় তখন একটু তার কষ্ট গুলো বাড়ে, তার জ্বরটা বাড়ে বা নানান ধরনের অবস্থা হয়। বাট এইটার থেকে এই সিমটমসটা কিন্তু ওই জায়গায় বেশি অধিক গুরুত্বপূর্ণ,
মানে ওখানটায় কি হচ্ছে সেটা জানি না, কোম্পানি ডিজায়ার ফর অ্যালোন অ্যাগ্রাভেট হয়ে কি বাড়ে, মানে জেনারেল যে কোনো অবস্থা বাড়ে, যে ওর মানসিক অবস্থা হোক শারীরিক অবস্থা হোক, বাট আমার পেশেন্টের কি বাড়ছে, মানে তাই আমার পেশেন্টের বাড়ছে অ্যাংজাইটি বাড়ছে। তাহলে এখানে কোম্পানি ডিজায়ার ফর রুব্রিক্স এর থেকে এখানটায় গুরুত্বপূর্ণ রুব্রিক্স এবং পেশেন্টের কেসের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ অবস্থা হচ্ছে অ্যাংজাইটি অ্যালোন হয়ে। সে একা থাকলে তার অ্যাংজাইটিটা বাড়ছে বা অ্যাংসিয়াস অবস্থাটা বাড়ছে। তার অ্যাংজাইটি, তার যে এই যে একটা ঘাবড়াহাট অবস্থা বা একটা উদ্বিগ্ন অবস্থা, কখন মৃত্যু আসে, এটা কি, এটা কি শুধু অ্যাংজাইটি, না অ্যাংজাইটির সঙ্গে ফিয়ার মিক্সড হয়ে আছে, ভয় মিশ্রিত একটা উদ্বিগ্ন অবস্থা, একটা প্রচন্ড ভয়ের সাথে আছে না, তাহলে অ্যাংজাইটি ফিয়ার উইচ। আচ্ছা, এইবারে আমি আর একটা রুব্রিক্স নিয়েছি, অ্যাঙ্গুইজ টসিং অ্যাবাউট উইথ। অ্যাঙ্গুইশের কারণে মানুষের যখন ভয়ানক যাতনা শরীরের মধ্যে শুরু হয়ে যাবে, যখন কিডনি রেনাল কলিক শুরু হয়ে যাবে, তার সঙ্গে একটা ভয় শুরু হয়ে যাবে, সেই অবস্থাটা অ্যাঙ্গুইশ যদি আমরা বলি, এবং সেই অ্যাঙ্গুইশের কারণে যখন রুগী একভাবে শুইতে পারে না, মাছের মতো ছটকায়, অ্যাঙ্গুইশ টসিং তখন নিতে পারে। কিন্তু এই অবস্থাটা আমার রুগীর মধ্যে একটু অল্প পরিমাণে আছে, এই লেভেলটায় পৌঁছায়নি। যদি আমি এই রুব্রিক্সটা আপনাদের নিয়েছি শুধু জাস্ট শো করার জন্য, এই রুব্রিক্সটা নেওয়া হয়নি, জাস্ট ইনক্লুড করা হয়েছে যে অবস্থাগুলোর পার্থক্য বোঝাবার জন্য, যে রুব্রিক্সের একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে আপনার পুরো পেশেন্টের অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সিমটমস ফার্স্ট। মেডিসিন পরে, এখন মেডিসিনের মধ্যে আমি ঢুকি না। আগে তো রোগীর অবস্থাটাকে চিত্রায়িত করতে হবে মেডিকেল ভাষায়, আর মেডিকেল ভাষা হচ্ছে রুব্রিক্স। তাহলে এই সমস্ত কিছুর মধ্যে থেকে থার্ড গ্রেডের যে সিমটমস গুলো কিছু আছে আমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারের, যেমন ইনডিফারেন্স ওয়েলফেয়ার অফ আদার, অ্যাঙ্গুইজ টসিং অ্যাবাউট, এগুলো আমি বুঝেছি রোগীর অবস্থা দেখে, অনেকটা অবজেক্টিভ, অনেকটা এর মধ্যে চিন্তা শক্তি যুক্ত করে বুঝেছি। বাট হরিবল থিং স্যাড স্টোরি এফেক্ট আর প্রোফাউন্ডলি, এটা ক্লিয়ারলি ভাবে শো করছে অ্যাংজাইটি অ্যালন হয়ে। এটা রোগী নিজের মুখেই বলছে, রেস্টলেসনেস অ্যাংসিয়াস ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস, এটা রোগী নিজে বলছে, রোগীর বাড়ির লোক বলছে, অবস্থাটা আমি চোখের সামনে দেখছি। রেস্টলেসনেস রেস্টলেসনেস মুভ মাস্ট কনস্ট্যান্টলি গোস রুম টু রুম, এটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, রোগী নিচে বলেছে, ক্লিয়ারিটি আছে এবং ইন্টেন্সিটি আছে। ফিয়ার অফ, এই জন্য থার্ড প্লাস 3 নাম্বার দেওয়া হয়েছে। এইগুলো নাম্বারিং করতে হয়, যে প্রত্যেকটা সিমটমস এর ভ্যালু কিন্তু সমান নয়। এখানে রুব্রিক্স অনেক নেওয়া হয়েছে কেসটাকে বোঝার জন্য, আমি এইভাবেই কেস নিই, কিন্তু তারপরেও রেপার্টরি যে সিমটমস যাবে খুব কম পরিমাণে, সব সিমটমস দিয়ে চচ্চড়ি পাকাবার কোনো দরকার নেই। যে সিমটমস গুলো পুরো কেসটাকে লিড করে এবং কেসের অ্যাসেন্স বলা যেতে পারে, কেসের মূল তত্ত্ব বলতে পারে, যেগুলো ছাড়া কেসটাকে কল্পনাই করা যায় না, যেমন যেমন হচ্ছে এপোনাইটকে যদি আপনি চিত্রায়িত করতে চান, যেমন তার মধ্যে যদি আপনি তার মধ্যে যদি আপনি হঠাৎ বৃদ্ধি পাওয়া কোনো রোগ ঝড়ের মতো আসে, এই জিনিসটা যদি না থাকে, আপনি এপোনাইটকে যেমন চিত্রায়িত করতে পারবেন না, ঠিক তেমন ভাবে এই কেসের মধ্যে এই সিমটমসটা যদি না থাকে, নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি বিটারনেস না থাকে, তিক্ততা না থাকে, সে যদি গালিগুলোজ অভিশাপ বা খুব খিটখিটে মেজাজের নেগেটিভ পার্সোনালিটি না থাকে, তাহলে যেমন আমরা নাইট্রিক অ্যাসিডকে কল্পনা করতে পারি না, ঠিক সেই রকম ভাবে আমার এই কেসটার মধ্যে কোন সিমটমস কটা ছাড়া আমি কল্পনা করতে পারি না কেসটা, সেই কটাই কেবল +3 মার্কস দেওয়া আছে। আশা করি গ্রেডিং সিস্টেমটা আপনারা বুঝেছে। এটা বলে গ্রেডিং করা, সিমটমস এর কোয়ালিটি কেমন, তার তীব্রতা কেমন, তার প্রকৃতি কেমন। ফিয়ার অফ ডেথ অর সাডেন ডেথ, এটা তো আপনারা বুঝেছেন যে সে বারবার এক কথা বলছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। ফিয়ার অফ ডেথ অর সাডেন ডেথ এবং ফিয়ার অফ ডেথ এবং হচ্ছে এলমেন্ট ফ্রম ফিয়ার, এই সমস্ত কিছু চচ্চড়ি পাতে আছে ওই একটা ভয়ের কারণে, ওই যে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় তার চাচার যে ডেথটা দেখেছে সে, তারপর থেকে শুরু হয়েছে। তাহলে এই মাত্র এই 5টা যদি সিমটমস আমরা যদি যুক্ত করি, তাহলে আমাদের মেডিসিনের পিকচার ফিরে দেবে। কোন মেডিকেল মেডিসিন যে এই কটাকেই সুন্দরভাবে কভার করে। মাত্র এই যে কটা হাইলাইট করা আছে, এই কয়টা সিমটমস নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি, যে কটা নীল অক্ষরে হাইলাইট করা আছে, দেখা যায় কি? হ্যালো, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়।
তাহলে প্রথম সিমটমস কি হলো? রেস্টলেসনেস, মুভ মাস্ট কনস্ট্যান্টলি, গোজ ফ্রম ওয়ান রুম টু অ্যানাদার। ফার্স্ট, এলিমেন্ট ফ্রম ফেয়ার। এটা কেন নেওয়া হলো? অর্গানন যুক্তিতেও আমি বলছি, এরপরে অর্গানন আসছে। ফিয়ার ডেথ অফ, সাডেন ডেথ অফ, ফিয়ার ডেথ অফ and sudden death of, and horrible things satisfy effect are profoundly. 1, 2, 3, 4 চারটে সিমটমস নেওয়ার পরে আপনি দেখেন আর্সেনিক, ফসফরাস, কস্টিকাম, ক্যালকেরিয়াকাম, হেপার, জেলসেমিয়াম, ক্যালিকাম, লাইকোপোডিয়াম, নেট্টামিয়াম, নাইট্রিক অ্যাসিড, এই সমস্ত মেডিসিন গুলো আসলো। ওকে, আচ্ছা, এই যে মানসিক কেসটাকে নেওয়া হলো, অর্গাননের কোন যুক্তির উপর ভিত্তি করে আমি এই কেসটাকে সাজালাম, সেটা যদি আপনারা জানতে চান, এই রেপার্টারি সিটটা আমি পরে একটু আলোচনা করছি। তাহলে আমরা যাব অ্যাফোরিজম নাম্বার 5। একটু মোবাইলটা একটু আর করে দেখে নেন। রোগ আরোগ্য করিবার সহায়তার জন্য চিকিৎসকের, বাংলায় এটা নিয়েছি, অ্যাকচুয়ালি আমি ইংরেজি পছন্দ করি। তারপরে প্রথম ক্লাস আমাদের কেস টেকিং সম্পর্কে আর কেস সলভ করার ব্যাপারে, ওই জন্য বাংলায় নেওয়া হচ্ছে। রোগ আরোগ্য করার জন্য চিকিৎসকের জানা প্রয়োজন অচির রোগ উৎপত্তির পক্ষে অতি সম্ভাব্য উদ্দীপক কারণ, এক্সাইটিং কজ। ডক্টর বোগার একটা কথা বলেছেন, অর্গাননের এই লাইনটা মনে রাখবেন। ডক্টর বোগার বলেছেন, যদি কোনো অ্যাকিউট কেস বা যে রোগের কারণ আছে, কারণের পর থেকে সমস্যাটা সৃষ্টি হয়েছে, যতক্ষণ না সেটা জানা যাবে ততক্ষণ পর্যন্ত কেসের মধ্যে আমি কিছুই খুঁজে পাই না এবং মেডিসিন সম্পর্কে কনফার্ম হতে পারি না যে এখানে কোন মেডিসিন দিয়ে আরোগ্য করতে পারে। ডক্টর বোগার বলছে। এবং হ্যানিম্যানও, ডক্টর হ্যানিম্যান সেটাই বলছেন, যেগুলো অচির রোগ, এটা তো চির রোগ নয়, এটা তো হঠাৎ করে আসবে। এবার কোন কোয়ালিটির, কোন অরিজিনাল রোগ, সেটা পরের অ্যাফোরিজম দ্বারা ক্লিয়ার করছে, যে অচির রোগ উৎপত্তির পক্ষে অতি সম্ভাব্য, যেটা সব থেকে সম্ভব মনে হয় যেন এইটাই হইতে পারে উদ্দীপক কারণ। এবং চিররোগের সমগ্র ইতিহাসের মধ্যে যেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল কজ, সোরা সাইকোটিক, এই সমস্ত ব্যাপারগুলো জানার দরকার। তাহলে যে কোনো কেসকে আরোগ্য করতে গেলে ডক্টর হ্যানিম্যানের যে গাইডলাইন, সেটা হচ্ছে যেটা অ্যাকিউট রোগ হইবে সেই ক্ষেত্রে কারণ ইজ মাস্ট। আপনি যদি কেসের মধ্যে কজেশন পান এবং আপনার প্রেসক্রিপশনটা যদি কজেশন লেভেলে থাকে, তাহলে কিন্তু আপনার 50% কেস সলভ। আমার কথা নয়, ডক্টর হ্যানিম্যান বলেছেন এবং আমার একজন প্রফেসর ওই কথাটা বলেছে, যেখানে কজ পাওয়া যায়। এবারে কজ কিভাবে জানা যায়? যে আপনি রুগীকে প্রশ্ন করেন যে ভাই এই সমস্যা শুরু হওয়ার জাস্ট ঠিক আগে কি অবস্থা ছিল, কোনো ঘটনা ছিল, কিছু ছিল। আমি আমার রুগীকে প্রশ্ন করলাম যে আপনি এই অবস্থায় পৌঁছালেন কি করে? তখন রুগী গড়গড় করে সবকিছুই বলা শুরু করলো, যে ঠিক এত 1.5 বছর আগে তো আমি প্রপারলি সুস্থ ছিলাম এবং এই ঘটনাটা ঘটলো, তারপর থেকে আমার এই অবস্থা। তাহলে এটাই হচ্ছে এক্সাইটিং কজ। তাহলে কজ নির্ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চিকিৎসাকে কিভাবে পরিচালনা করব? কজ তো জানা গেল, কজ জানলে কি পুরো কেস সমাধান হয়ে গেল? তাহলে তো এটাও হলো না। আর কি করা লাগবে? অ্যাফোরিজম নাম্বার 7। অর্থাৎ কোন রোগের ক্ষেত্রে উদ্দীপক বা পরিপোষক কারণ যখন দূরবর্তী করতে হবে না, যখন দেখছেন কোনো কারণবশত, ধরেন বাড়ির মধ্যে অনেক ঝামেলা আছে, নিত্যদিন অশান্তি হয়, তাহলে সেই রোগগুলো আপনি সহজে দূরীভূত করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সেই কারণটাকে, মানসিক কারণটা বা শারীরিক যে কারণটার কারণে, ধরেন পায়ের মধ্যে একটা পিলেক ফুটে গেল, আপনি যতই সাইলেসিয়া দেন আর অ্যানাগ্লিস মাদার টিংচার দেন আর যাই দেন না কেন, যতক্ষণ না কাঁটাটা বার করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি রোগ লক্ষণ কম করতে পারবেন না। তাহলে প্রথমে যদি যদি এইরকম অবস্থা না থাকে, এটাকে বলে ডিসপোজিশন, জেনারেল ডিসপোজিশন। তাহলে এই রকম অবস্থা যদি না থাকে, যে কোনো কারণ দূর করতে হবে না, কারণ তো ঘটেছিল, তারপর থেকে সেই কারণই সমস্ত কিছু ধীরে ধীরে ক্রিয়েট করছে, তার মধ্যে ফান্ডামেন্টাল মায়োজমের সাথে মিক্সড হইয়া গিয়ে একটা অবস্থা ক্রিয়েট করছে, তখন যখন কারণ দূর করতে হবে না, তখন সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি হইবে? তখন হচ্ছে লক্ষণের সমষ্টি। এই যে আমি লক্ষণ সমষ্টি করলাম, এই লক্ষণের সমষ্টি হলো আভ্যন্তরীণ মূল রোগের, অর্থাৎ পীড়িত জীবনী শক্তির বাইরের প্রতিচ্ছবি। যে তার ভিতরে যে পীড়াটা আছে, যে রোগটা আছে, যে মানসিক কন্ডিশনটা আছে, যে মেন্টাল ইলনেস আছে, সেই সমস্ত ইলনেসটা প্রকট হইল এই কয়েকটা রুব্রিক্স এর দ্বারা বা এই কয়েকটা সিমটমস এর দ্বারা।
এইবার এইটাকে অবলম্বন করে যদি সুনির্বাচিত ঔষধ নির্ণীত হয়, তাহলে লক্ষণ সমষ্টি তাহলে নির্ণীত হয়, তাহলে পুরোপুরি রোগটা, আভ্যন্তরীণ যে রোগটা আছে সেটা দূরীভূত হবে। সেটার জন্য কোনো ব্যাকটেরিয়া দায়ী নয়, কোনো ভাইরাস দায়ী নয়, কোনো কিছু দায়ী নয়। শুধু জাস্ট এই ছবিটা, এই প্রতিচ্ছবিটা যেটা রোগীর কথার দ্বারা, সিমটমস এর দ্বারা ফুটে উঠবে, এই ছবিটাকেই হচ্ছে আমাদের মেডিসিন নির্ণয় করার মূল থিম, একমাত্র অবলম্বন। আর এই একমাত্র অবলম্বনটার মধ্যে যদি সামান্য অবহেলা করা যায়, তাহলে একমাত্র অবলম্বনটা আপনার যদি হেলে যায়, তাহলে আপনার ওষুধটাও হেলে গেল, আর সুনির্বাচিত ঔষধ তখন অনেক দূরে চলে যায়। তাহলে লক্ষণ সমষ্টি হচ্ছে প্রধান কথা, লক্ষণ সমষ্টিটাই নেওয়াটাই হচ্ছে মূল কথা। আর সেই নেওয়ার জন্য কি টেকনিক আপনি ইউজ করলেন, কতটা প্রিজুডাইজ থাকতে পারলেন, কতটা সুন্দরভাবে নিতে পারলেন, অ্যানালাইসিস করতে পারলেন সিমটমস গুলোকে, তার উপর ভিত্তি করে আপনার কেসের সাকসেস। এছাড়া আর কোনো ধরনের ওখানে কোনো জাদু নেই, কোনো ট্রিক্স নেই, কোনো রকেট সায়েন্স নেই। এটাই হচ্ছে চিকিৎসার নৈপুণ্য, যে এই কাজটাকে যতটা দক্ষতার সাথে কমপ্লিট করতে পারবে কেস টেকিং এর কাজটা, সে ততই দক্ষ ডাক্তার, ডক্টর হ্যানিম্যানের বর্ণনা। এবার মেন্টাল ইলনেস এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কেবলমাত্র এই প্রকার আবেগ 226 নম্বর অ্যাফরিজম, কেবলমাত্র এই প্রকার আবেগ প্রধান ব্যাধি সমূহ যেগুলো মন হইতে উৎপত্তি, মনেই স্থিত, যদি অল্প দিনের হয়, তা তো আমার অল্প দিনের কেস, 1-1.5 বছরের কেস হইলেও এটা কিন্তু একবার কই না গিয়ে ফের বারবার আসছে, এক প্রকারের এটা কিন্তু সাব অ্যাকিউট লেভেলে পৌঁছা গিয়েছে। তাই অ্যাফোরিজম কয়েকটা, দুইটা অ্যাফোরিজম আছে আপনাদের। অ্যাকিউটের অ্যাফোরিজমটা হচ্ছে আপনার পড়ে নেবেন একটু, 221, আমি দিয়ে দেবো এই কটা, আর 226 আর 227 এটা পড়ে নেবেন। কিন্তু এখানে আমার সোরা দোষ নাশক ঔষধের চিকিৎসার অধীনে রাখা উচিত 227 নম্বরে। আর এই সমস্ত রোগের মূল কারণ হইল সোরা, যদিও পূর্ণ বিকাশ লাভ করেনি, তাই এখানটায় আমাকে সোরা দোষ নাশক একটা ঔষধ নির্ণয় করতে হবে। এবারে আমি একটা গাইডলাইন পেলাম যে আমার একটা সোরা দোষ নাশক ঔষধ নিতে হবে, আমি কোনো সাইকোটিক বা সিফিলিটিক টাইপের কোনো মেডিসিন নেব না। তাহলে অ্যাফোরিজম অনুযায়ী এবারে আমরা এটাকে অ্যানালাইসিস করব। তাহলে এক্ষেত্রে আমি মেডিসিন পাইলাম আর্সেনিকাম, ফসফরিকাম, ফসফরাস, কোস্টিকাম, ক্যালকেরিয়া কার্ব, হেপাজিয়াসিমিয়াম, ক্যালকেরিয়া ব্ল্যাঙ্কোপোডিয়া। এইবার আসেন মেটিয়ামেটিকার মধ্যে। ফসফরাস যদি হইতো তাহলে কি পিকচার ক্রিয়েট করতো? ফসফরাস হইলে সবার আগে ফসফরাস খুব সেন্সিটিভ পার্সোনালিটি, মানসিক, মনে ধৈরা ফেলে, তার কষ্ট দুঃখকে নিজের মধ্যে অনুভব করার মতো ক্ষমতা রাখে। বাট সেই পিকচারটা তো এখানে দাঁড়ায়নি। তাহলে আমার রেফার শীতের মধ্যে আইসে বলে দুম করে ফসফরাসে চলে যাবে এমন কোনো মানে নাই। আমার রোগী তো সেই কথা বলে না যে ফসফরাসের মধ্যে আছে, ফসফরাসের অ্যাংজাইটিও আছে, ফসফরাসের সবকিছু আছে। তারপরেও এই যে অ্যাংসিয়াস এন্ড রেস্টলেসনেস কন্ডিশন, এই দুইটা মিক্সচার কিন্তু ফসফরাসের মধ্যে নাই। ফসফরাসের মধ্যে অস্থিরতা আছে, কিন্তু সেটা এই লেভেলকে ক্রস করতে পারে, যে লেভেলের অস্থিরতা আমার পেশেন্টের মধ্যে আছে। অস্থিকাম তো এখানটায় কভারই করছে না, তার মধ্যে কোনো অস্থিরতাই নেই। ক্যালকেরিয়া হচ্ছে ম্যাথমেটিক্যাল সব থেকে ভীতু মেডিসিন ক্যালকেরিয়া। কিন্তু এমন একটা ভয়, এমন একটা মৃত্যু ভয় তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে মুভ করতে বাধ্য করাচ্ছে। এই কন্ডিশনটা কিন্তু ক্যালকেরিয়ার ভয়টা সবসময় থেকে যায়। হুম? আর ক্যালকেরিয়া একটা ক্রনিক মেডিসিন প্লাস অ্যান্টিসাইকোটিক টাইপের বেশি মেডিসিন। তাহলে এই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বো আমার মেডিসিন, আমার রোগীর জন্য পারফেক্ট নয়। হেপার সালফো নয়, জেলসেমিয়ামও নয়। এবার আমরা যদি আর্সেনিককে বুঝতে চাই এবং প্র্যাকটিক্যাল একটা ম্যাথমেটিক্যাল যদি তৈরি করতে চাই, তাহলে আমরা এই কয়টা সিমটমস এর দ্বারা একটা আর্সেনিকের পিকচার ক্রিয়েট করতে পারি। তাহলে আর্সেনিকের সব থেকে মেন যেটা থিম, যেটাকে থিম বলা যায় আর্সেনিকের, সেটা হচ্ছে ইনসিকিউরিটি।
কি ইনসিকিউরিটি, অর্থাৎ তার মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি ক্রিয়েট করবে, সিকিউরিটি নয়, নিশ্চিততা নয়, অনিশ্চয়তা, এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করে তার মধ্যে সর্বক্ষেত্রে, তার হেলথের ব্যাপারে, তার ফ্যামিলির ব্যাপারে, তার অর্থের ব্যাপারে সবসময় একটা ভয়ের সঙ্গে সে দিন কাটায়, সবসময় একটা তার মধ্যে ইনসিকিউরিটি থাকে, যে কোনো মুহূর্তে তার শেষ হয়ে যাবে সবকিছু। যে একটা ইনসিকিউরিটি, কোনো গ্যারান্টি নেই, লাইফের দিয়ে কোনো গ্যারান্টি নেই, জীবনের দ্বারা কোনো গ্যারান্টি নেই, আমার আশেপাশে যে সমস্ত লোকগুলো ঘুরছে তার উপরে কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে তারা আমার সমস্ত কিছু নিয়ে কাটা পড়তে পারে, রাইট? তাহলে একটা ডিপ লেভেলে যদি কোনো একটা মেডিসিন থাকে ইনসিকিউরিটির উপরে, সেটা হচ্ছে আর্সেনিক, এ ডিপ স্টেট ইনসিকিউরিটি। আর পুরো ইনসিকিউরিটি মানে আর্সেনিককে যদি এক কথায় বলা যায়, সব থেকে বেশি ইনসিকিউরিটি ফিল করে, নিরাপত্তার অভাব অনুভব করে, সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম, রাইট? ফিলস ভালনারেবল অ্যান্ড ডিফেন্সলেস, তার মধ্যে ডিফেন্স করার মতো কোনো ক্ষমতা নেই, সে খুবই ভঙ্গুর প্রকৃতি তার অনুভূতি, স্পেশালি কনসার্নিং ডিজিজ এন্ড ডেথ। কি ব্যাপারে তার কি ডিফেন্সলেস ক্রিয়েট করছে, সেটা হচ্ছে তার রোগ সম্পর্কে, তার কি রোগ আসছে এবং তার যে মৃত্যু আসছে, এই ব্যাপারে তাকে কেউ ঠেকাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। দ্যাটস ফিল ইজ আর্সেনিকাম ফিল, যে তার মধ্যে কোনো ডিফেন্স নেই ভাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, ডিফেন্সলেস, নিডস কোম্পানি ফর রিঅ্যাসিওরেন্স অ্যান্ড সাপোর্ট। এটা ম্যাথমেটিক্যাল আমি বলছি। তার কি দরকার, তার সবসময় দরকার কোম্পানি। আমরা ম্যাথমেটিক্যাল মধ্যে না গেলে কিন্তু শুধু এই কয়টা রুব্রিক্স নিয়ে কিন্তু আমরা পুরো কমপ্লিট পিকচারটা ক্রিয়েট করতে পারবো না। তাহলে নেট কোম্পানি, তার সবসময় কোম্পানি দরকার, কি জন্য? রিঅ্যাসিওরেন্স, তাকে রিঅ্যাসিওরেন্স করার জন্য, অ্যাসিওরেন্স হওয়ার জন্য, সাপোর্টের জন্য, তার সাপোর্ট দরকার। তার একটা বাড়ির লোক নিয়ে আসছে সাথে করে সাপোর্টের জন্য, তাকে কেউ অ্যাসিওরেন্স দিতে পারছে না, কোনো ডাক্তার তাকে রিঅ্যাসিওরেন্স করতে পারছে না, তার দরকার রিঅ্যাসিওরেন্স, তাকে নিশ্চয়তা দেবে, তাকে একটু সাপোর্ট দেবে। ডিমান্ডিং অ্যান্ড ক্লিঙ্গিং, সে দাবি করে এবং ক্লিঙ্গিং করে, সমস্ত কিছুকে আঁকড়ে ধরে রাখতে চায়, তার পয়সাকে সে আঁকড়ে ধরতে চায়, সবকিছুকে, তার রিলেশনকে সে আঁকড়ে ধরতে চায়, ইজ এ ভেরি সেলফিশ। তার পরিবার সম্পর্কে কোনো চিন্তা নেই, সে নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত, নিজের ব্যাপারে সব থেকে। রেস্টলেসনেস উইথ অ্যাংজাইটি অ্যান্ড অর উইকনেস অ্যান্ড নার্ভাস। দেখেন রেস্টলেসনেস একদম হেডলাইন করা আছে, যদি সব থেকে ভিটামিনের মধ্যে অস্থিরতা থাকে, তিনটা মেডিসিন আছে ডক্টর ন্যাসের। এক নম্বর হচ্ছে আর্সেনিকাম, দুই নম্বর হচ্ছে রস্টক্স, আর তিন নম্বরটা কি? ডক্টর ন্যাসের টাইপস অফ রেস্টলেসনেস মেডিসিন কি কি? আর্সেনিক, ফসফরাস এন্ড রস্টক্স। ফসফরাস তো বার্নিং মেডিসিন। এकोनाइट আর্সেনিক, এकोनाइट আর্সেনিক এন্ড রস্টক্স, রাইট? তাহলে রেস্টলেসনেস উইথ অ্যাংজাইটি, রেস্টলেসনেস এর সঙ্গে তার অ্যাংজাইটি আছে, আর উইকনেস। আর যদি অ্যাংজাইটির জায়গায় অনেক সময় উইকনেস আর রেস্টলেসনেস থাকে অ্যাকিউট ডিসিজ গুলোতে, কিন্তু মেন্টালি ক্ষেত্রগুলোতে অ্যাংজাইটি থাকতেই থাকবে, এবং নার্ভাসনেস, ফিয়ার বিং অ্যালোন, ডিজিজ, ডেথ। ফিয়ার কিসে কিসে সে ভয় পায়? বিং অ্যালোন, সে একা হয়ে যাবে। আমাকে এক জায়গায় সে বলেছে যে ভাই, আমার মনে হয় যেন আমি একা হয়ে যাব। আমার যে অরিজিনাল কেস টেকিং ফর্মটা আমি কাউকে দেখাই না, তারপরে আমি এখানে শো করছি, যেটা আমি কেস টেকিং করি। আপনারা হয়তো কিছু বুঝবেন কি বুঝবেন না আমি জানি না, তারপর দেখাচ্ছি।
প্রেজেন্টেশন শো করছে না তো। আচ্ছা, স্যারের সম্ভবত মোবাইলে চার্জ শেষ, কয়েকবার এখানে সিগন্যাল দিচ্ছিল। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, ক্লিয়ার। শোনা যাচ্ছে। হ্যাঁ, আসলে স্যারের সম্ভবত মোবাইলে চার্জ শেষ, কারণ আমি দেখলাম কয়েকবার সিগন্যাল দিচ্ছিল। তো স্যার যেভাবে প্রেজেন্ট করছে কেস, হ্যাঁ, আপনারা কি মানে বুঝতে পারতেছেন? কেসটা সম্পর্কে ক্লিয়ার হচ্ছে ধারণা? আসলে আমার নেটওয়ার্কটা ড্রপ হয়ে গেছিল তো। আচ্ছা, যাই হোক, এবং ফোনের একটু চার্জের ব্যাপার ছিল। তাহলে আমি যেটা দেখাতে চাইছিলাম যে আপনাদের কেসটাকেও একটু দেখিয়ে দিয়ে কিভাবে কেসটা টেকিং করেছিল। তো এইভাবে আপনারা করবেন না, যতটা পরিষ্কার ভাবে বাংলায় লিখবে। এই যে হচ্ছে কেস টেকিং ফর্মটা, এবং সে আমাকে এক জায়গায় বলেছে যে ফর সেকেন্ড ফিলিং, আমি ফর সেকেন্ড ফিলিং বলে এখানে স্টার মার্কস দিইনি। আমার খুব একা লাগে, আমি একা থাকতে পারি না। আমার আমার মনে হয় যেন আমি একা একা লাগছে। এই যে উপরে একদম লেখা আছে দেখেন, একা একা লাগছে। +2 দেয়া আছে, অর্থাৎ এখানটায় বেশ কথাটা দুইবার রিপিট করেছিল, ভালো নিজে থেকেই বলেছিল। যাই হোক, এটা আমার লাগেনি রুব্রিক্স এর মধ্যে। রুব্রিক্স এর মধ্যে আপনি যখন রেপার্টারি করবেন কিন্তু আপনার সমস্ত সিমটমস কিন্তু যাবে না। Okay. তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে রেপার্টারি সিটটা সামনে নিয়ে আসো। আচ্ছা, তাহলে আমরা যে ম্যাথমেটিক্যাল আলোচনা করলাম, আমরা সেই ম্যাথমেটিক্যাল আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি, আপনি কেন্স পড়ুন, আপনি বোরিক্স পড়ুন, এবং এই ছবিটাকে মাথায় রেখে দেখুন, একদম সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আর্সেনিক ছাড়া আমরা এই কেসের মধ্যে আর অন্য কোনো মেডিসিন কি চিন্তা ভাবনা করতে পারি? আপনাদের মধ্যে কেউ থাকে বলুন। তাহলে ওকে, তাহলে মেডিসিনই আর্সেনিক আমি নির্বাচিত স্যার করেছি। একটু বলবো স্যার? হ্যাঁ, বলেন না প্লিজ। স্যার এখানে আরেকটা রুব্রিকে আমি জানি না ওর মধ্যে আর্সেনিক আছে নাকি, অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াল, এটা কি এটা Yes. ওনার মধ্যে কি মনে মনে হচ্ছে স্যার এরকম আছে? হ্যাঁ, অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াল এর মধ্যেও আর্সেনিক আছে, মনে হচ্ছে সেকেন্ড গ্রেডে আছে। আচ্ছা, এটা এটা আমার হ্যাঁ, মনে হচ্ছিল মাঝে মাঝে অ্যাংজাইটি যে 100% আছে, আমি আপনাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট তো 1 সেকেন্ডের ব্যাপার। মাইন্ড, অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিয়াল, দেখেন আর্সেনিক সেকেন্ড গ্রেড, রাইট? অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াল। তবে হাইপোকন্ড্রিয়াল, ঠিক এখানে হাইপোকন্ড্রিয়াল রুব্রিক্সটা এখানে মানে ঠিকঠাক ভাবে বসাটা মুশকিল আছে, কেননা এখানে একটা ঘটনা ঘটার পর থেকে তার মানসিক অবস্থা ওয়ে হয়ে গেছে। হাইপোকন্ড্রিয়াল আমরা কাদেরকে বলবো? যে সমস্ত রোগীরা রোগ বাতিক থাকে, যাদের মধ্যে কোনো রোগ নাই, তারপরেও তার মনে হয় যে আমার মধ্যে এই রোগটা আছে, আমার মধ্যে ওই রোগটা আছে, একের পর এক পরীক্ষা করে যাচ্ছে, একের পর এক ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার তাকে অ্যাসিওর করতে পারছে না, সে ডাক্তারের দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় রিপোর্ট নর্মাল আসছে, তারপরেও তার মনে হচ্ছে আমার মধ্যে কিছু একটা আছে, আমার এত কষ্ট করে। দ্যাটস কল হাইপোকন্ড্রিয়া। বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা? মানে হাইপোকন্ড্রিয়ালে ইয়ে থাকবে না, কোনো রিজন থাকবে না, কিন্তু তার অহেতুক একটা ভয় থাকবে। হ্যাঁ, একটা রোগ ভয়, তার ওই রকম মানসিক অবস্থা, তার কলেরার ভয়। দেখেন, অ্যাংজাইটি অ্যাবাউট ফিয়ার অফ কলেরা, বা অ্যাংজাইটি অ্যাবাউট কলেরা, অ্যাংজাইটি অ্যাবাউট হার্ট কার্ডিয়াক সিমটমস, অ্যাংজাইটি অ্যাবাউট হার্ট অ্যাটাক,
এই সমস্তর মধ্যে অ্যাংজাইটি অ্যাবাউট চেস্ট, হ্যাঁ, এর মধ্যে আর্সেনিক কিন্তু ফার্স্ট রেট আছে। কেন? তার জি, মনের মধ্যে সবসময় চিন্তা হয় এই বুকের মধ্যে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, বা জি, আর কলেরা তো হয়ে যাবে না, ডায়রিয়া তো হয়ে যাবে না, এই জি, যে একটা সমস্যা। জি, কিন্তু এখানে ফিয়ার অফ ডেথ আছে, তার একটা ডেথ, একটা ঘটনার পর থেকে একটা ডেভেলপমেন্ট করেছে, রাইট? জি স্যার। ওকে, মেডিসিন কি নির্বাচিত হয়েছিল? তাহলে এবারে আমরা যদি আরেকটা অ্যাফোরিজমের মধ্যে যাই, মেন্টাল সিমটমস গুলোর ক্ষেত্রে একটা সুন্দর একটা অ্যাফোরিজমস আছে, পোটেন্সির ব্যাপারে একটা ব্যাপার ডক্টর হ্যানিম্যান নিজেই দিয়েছে। সেক্ষেত্রে উনি বলেছেন যে অচির মানসিক রোগগুলোতে আহ ঔষধ ক্ষুদ্র মাত্রায় উচ্চ শক্তির হোমিওপ্যাথিক ঔষধ দেওয়ার কথা এখানে তিনি বলেছেন, এবং সোরা দোষটাকে এখানটায় মানসিক লেভেলকে আক্রান্ত করেছে একটা হায়ার লেভেল, এবং কেসের মধ্যে ক্লিয়ারিটি অফ সিমটমস, ক্লিয়ারিটি অফ মেডিসিন আছে। সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে নিম্ন শক্তির ঔষধ দিলে কোনো কাজ করতে পারবো না। তাই এক্ষেত্রে সর্বনিম্ন হাই পাওয়ার যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আর্সেনিক অনেম। আমার 10 দেওয়ার ইচ্ছা ছিল, দুর্ভাগ্যবশত পেশেন্ট পেপারের মধ্যে ছিল না, তো আর্সেনিক অনেক দেওয়া হয়েছে। এবং আমি রোগীকে বলেছি তাকে যে অ্যাসিওর করার জন্য তাকে অনেক কিছু উপদেশ দেওয়া হয়েছে, এইগুলো খুব স্বাভাবিকভাবে চলে যাবে। তাকে রিঅ্যাসিওর করতে হয়েছে, কাউন্সিলিং যেটাকে বলে। মেন্টালি রোগগুলোকে দূর করতে গেলে শুধু আপনি মেডিসিন দিয়ে কভার করতে পারবেন না, সেখানে কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর হ্যারিম্যান তার অর্গাননের মধ্যেই বলেছে যে মানসিক রোগগুলো ট্রিট করতে গেলে এখানে কাউন্সিলিং, যুক্তিপূর্ণ পরামর্শ বা আশ্বাস প্রদান করা, বন্ধুত্বপূর্ণ আবেদন, যুক্তিপূর্ণ পরামর্শ, অনেক ক্ষেত্রে সুসম্পাদিত প্রচ্ছন্ন ছলনার দ্বারা দ্রুত সুস্থ মানসিক অবস্থায় ফেরাই আনা যাইতে পারে। অতএব এখানে কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোগীকে কাউন্সিলিং করতে হবে, রিঅ্যাসিওর করতে হবে, আপনার প্রতি আস্থা তার রাখতে হবে, সেই ধরনের বাক্যগুলোকে প্রদান করতে হবে, এবং বন্ধুর মতো করে তাকে পরামর্শ দিতে হবে। সেগুলো করা হয়েছে, এবং ওষুধও তাকে দেওয়া হয়েছে আর্সেনিক আনে। এবং যখনই বলা হয়েছে এখানে SL30 মানে SACLAC30 দেওয়া হয়েছে আওয়ারলি, এক প্রতি ঘন্টায় ঘন্টায় খাওয়ার জন্য। রুগীর যে একটা অবস্থা যে আমার এই যে অবস্থায় এই অস্থিরতাটা কিভাবে কাটবে, তাই আমি তাকে বলেছি যখনই খুব অস্থির লাগবে এই স্যাকল্যাক আছে, এই SACLAC30টা আপনি 5 ফোঁটা করে খেয়ে নেবেন, একটু রিলিফ লাগবে। এটা জাস্ট হচ্ছে যে তাকে অ্যাসিওর করার জন্য যে আমি একটা কিছু খাচ্ছি, আমার এটা কমবে, রাইট? একটু হাইপোকন্ড্রিয়ার ব্যাপার তো আছে আর্সেনিকের মধ্যে, তাই SL30 দেওয়া হয়েছে আওয়ারলি। আর অরিজিনাল মেডিসিন দেওয়া হচ্ছে আর্সেনিক অনেম স্প্লিট ডোজ, অল্টারনেটিং ডোজ মর্নিং, অর্থাৎ একদিন ছাড়া একদিন সকালে 1 সিপি করে। স্প্লিট ডোজ দেওয়ার কারণ হচ্ছে এই ক্ষেত্রে যাতে কোনো ধরনের অ্যাগ্রাভেশন না হয়। তাহলে মেডিসিনের রিপিটেশন এবং দেওয়ার পদ্ধতি সমস্ত কিছু আশা করি আপনারা বুঝেছেন। এবং আমি তাকে, এবং আমি এই কেসের মধ্যে সব থেকে ফার্স্ট যে সিমটমসটা আমি যখনই প্রেসক্রিপশন করি, আমি রুগীর বইলা দিই যে আমরা এই সিমটমসটা সবার আগে যাবে। তাহলে রুগীর আমরা যে সিমটমস গুলোকে অ্যাড্রেস করলাম তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কি ছিল? অস্থিরতা। তাহলে আমি রোগীর ফলো আপের সময় ফার্স্টে আমি এটা দেখবো যে আমার রোগীর অস্থিরতাটা লেভেল কেমনটা আসলো। এবং রোগী আমি বলেছি যে যদি আপনার এই ওষুধটা পারফেক্ট হয়, আশা করি পারফেক্ট হবে 90%, তারপরেও আপনার সবার আগে যে কষ্টটা কমবে সেটা হচ্ছে আপনার অস্থিরতা আর ভয়টা। এই দুইটা লেভেলে সিমটমস কাজ করবেই করবে। এবং আমি যখনই কোনো সিমটমস, কোনো কেস সলভ করি এবং কেসের মধ্যে যে জিনিসটাকে ধরে আমি অ্যাড্রেস করছি, মেডিসিনটাকে দিচ্ছি, সেইটা সবার আগে কমাটা উচিত। তাহলে মেডিসিনটা পারফেক্ট আছে বলে, এবং মেডিসিন সম্পর্কে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় যে এই সিমটমসে আমি এই ওষুধ দিয়েছিলাম এবং এতে এই কাজটা হয়েছে। পরবর্তীকালে যখন এই ধরনের রোগী আবার আসবে, তখন আমি আরো রিঅ্যাসিওর হয়ে যাব যে আর্সেনিকের এই সিমটমসটা কতটা যথাযথ, যুক্তিপূর্ণ এবং সায়েন্সের সূত্রের মতো, গ্র্যাভিটি ল অফ গ্র্যাভিটির মতো সত্য কথা একদম ওয়ার্ডের মধ্যে পরীক্ষা করা হয়েছে, এবং এই সিমটমসটাকে অবজার্ভ করে তবে লেখা হয়েছে। এবং এটা যদি আমি ঠিকঠাক দিতে পারি তাহলে 100% তার রেসলেসনেস হওয়ার আগে কমবে। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকের এই পর্যন্তই। নেক্সট আপনারা কি ব্যাপারে কেস চান আপনারা মেসেজ বক্সে লিখবেন, ইনবক্সে, এবং নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে যে এই কেসটাকে সলভ করা হবে। এই ধরনের কেস, একটা মানসিক রোগ দিয়ে স্টার্ট করলাম এবং আমাদের এই জার্নিটা চলতে থাকবে ইনশাল্লাহ। তো
আমি আমার ম্যাডাম পরিচালিকা মহোদয়কে অনুরোধ করব আপনি কিছু বলেন এবং ক্লাসটাকে এখানে সমাপ্ত ঘোষণা করার জন্য স্যার আরেকটা বলা যাবে, একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন না প্লিজ। স্যার স্যার ওই যে ইনসিকিউরিটি একটা বলছিলেন স্যার, না না, ইনসিকিউরিটি ফাইন্যান্সিয়াল থাকতে পারে, ইনসিকিউরিটি থাকে, ইনসিকিউরিটি ডেট থাকতে পারে, স্বাস্থ্য সম্পর্কে থাকতে পারে, হেলথ সম্পর্কে কতটা কনসিয়াস দেখেন, তার ইনসিকিউরিটি লেভেলটা দেখেন। সর্বক্ষেত্রে তার ইনসিকিউরিটি থাকে, শুধু ফাইন্যান্সিয়ালি না, এবং ইনসিকিউরিটি মেন্টাল। তো আর্সেনিকের ইনসিকিউরিটি সর্বক্ষেত্রে, ইনসিকিউরিটি হচ্ছে আর্সেনিকের মূল। বিশেষ করে মানুষ চিন্তা করে কি ব্যাপারে বেশি, তার ওয়েলথের ব্যাপারে, ধনসম্পদ, তার নিজের স্বাস্থ্যের সম্পর্কে। তাকে তখন তার শরীরে, তার বাচ্চা যদি কিছু হয়ে যায়, তার টাকা পয়সার থেকে সেটা গুরুত্বপূর্ণ ভাবে মানুষ। তাহলে সেখানটা ফ্যামিলির কারো কিছু হয়ে গেলে সেক্ষেত্রে চিন্তা থাকে, এবং এবং হচ্ছে যে তার ইনসিকিউরিটি থাকে পয়সার ক্ষেত্রে, টাকা পয়সার ব্যাপারে, ধন দৌলতের ক্ষেত্রে তার ইনসিকিউরিটি অনেকটা বেশি থাকে। এই জন্য সে খুবই অ্যাভারেজ সিমটমস এর মধ্যে আর্সেনিকাম অ্যালবাম আছে। ইজ এ ভেরি গ্রিডি পার্সন, লালচি পার্সন, খুব ধরনের ভীষণ ধরনের তার লোভ থাকে, এবং সে হচ্ছে কাউকে বিশ্বাস করতে পারে না। এই যে তার একটা ফিউচার আছে, সে তার নিজের স্ত্রীকে, ওয়াইফকে এবং আশেপাশের লোকজন কারোর উপর ভরসা করে না। ঠিক আছে, ইনশাল্লাহ একদিন আর্সেনিকের লেকচার হবে, আরো সুন্দর করে বোঝানো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ, তাহলে আমরা আজকের এই ক্লাসটা এখানেই সমাপ্ত করি। হ্যালো, আর কারো কোনো প্রশ্ন আছে কেস সম্পর্কে?